তাহলে আগের দিন আমরা গ্যামেটোজেনেসিসটা কমপ্লিট করেছিলাম, তাই তো? আজকে আমরা করব হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলে দেখো এইভাবে জিনিসটাকে বুঝবো। দেখো, প্রথমে ভাবো হচ্ছে এটা হচ্ছে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওইটা বের করে রাখো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এর এইখানটাতে এটা একটা ওভারি, এটা হচ্ছে ওভারি। এবারে এই ওভারির মধ্যে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে প্রতি 28 মাসে এরকম 60,000 থেকে 80,000, 60K to 80K ফলিকল থেকে, ইমম্যাচিওর ফলিকল থেকে একটা করে ফলিকল ম্যাচিওর হয় নাকি না, যেটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। আর এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যেই থাকে ওভামটা। ইয়েস অর নো? তো এই ওভামটা বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, ভাবো এটা হচ্ছে ওভামটা। ওভামটা বাইরে বের হয়ে এসে এখানে স্টোর হলো। ওভামকে বাইরে বেরিয়ে বের হয়ে আসাকে কি বলে? ওভিউলেশন, তাই তো? একে ওভিউলেশন বলে। তো মনে করো এই ওভামটা এইখানে ওয়েট করছে। এই ওভামটা এখানে ওয়েট করবে, 48 আওয়ার্স ওর ক্যাপাসিটেশন থাকবে। 48 আওয়ার্স ওর ক্যাপাসিটেশন থাকবে। স্যার কিসের ক্যাপাসিটেশন? ওর ফার্টিলাইজ হওয়ার ক্যাপাসিটেশন। মানে 48 আওয়ার্স এর মধ্যে, ওভিউলেশন হওয়ার 48 আওয়ার্স এর মধ্যে যদি স্পার্ম আসে তাহলে ও ফার্টিলাইজ হবে, না হলে হবে না। এবার মনে করো এই মেয়েটার বিয়ে হয়নি, তো কোনো স্পার্ম আসলো না, তাহলে 48 আওয়ার্স পরে ওর ক্যাপাসিটেশন চলে যাবে, কিন্তু স্টিল ওখানে ও থাকবে। কতদিন থাকবে স্যার? মোটামুটি ধরো আরো 12 দিনের মতো ও থাকবে। আরো 12 দিন মতো থাকবে, 12 ডেজ এরকম আরো থাকবে। তাহলে 12 ডেজ ধরে এই যে ও মনে করো থাকলো। এরকম করে ওভামটা এখানে থাকলো। হুম। তাহলে 48 আওয়ার্স মানে 2 দিন, নাকি না? আরো 12 দিন, তাহলে টোটাল হয়ে গেল তোমার কতদিন? 14 দিন হয়ে গেল, তাই তো? তোমার টোটাল 14 দিন, 14 ডেজ। 14 ডেজ পরে কি হবে? ফিমেলের যে ইউটেরাসটা আছে, ইউটেরাসের মধ্যে যত ব্লাড ক্যাপিলারি আছে সব রাপচার হয়ে যাবে। এটা হচ্ছে ওভারি। তো মনে করো ইউটেরাসের যে ব্লাড লাইনিংটা আছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের ব্লাড লাইনিং গুলো এরকম ফেটে যাবে। আর এরকম করে ব্লাড ব্লাড ফ্লো হতে থাকবে, এরকম করে ব্লাড ফ্লো হতে থাকবে। আর ওর মধ্যে যে আনফার্টিলাইজড ওভামটা ছিল, এই মানে যেটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়নি, এটাও কিন্তু বাইরে বের হয়ে আসবে। এটাকে আমি ধরে নিলাম ডে 1। এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ডে 1, যেদিন মেনস্ট্রুয়েশন হলো সেদিনটাকে আমি ডে 1 ধরে নিলাম। ডে 1 থেকে এটা এখন মেনস্ট্রুয়াল ফেজে ঢুকে গেল, মানে মেনস্ট্রুয়েশন চলছে। মেনস্ট্রুয়েশন চলছে মনে করো, ভাবো এইখানে দিয়ে দিচ্ছি। এটাকে মেনস্ট্রুয়াল ফেজ বলে। মেনস্ট্রুয়াল ফেজ স্যার কতদিন চলবে? মেনস্ট্রুয়াল ফেজ চলে হচ্ছে তোমার 3 থেকে আহ 3 থেকে 5 দিন পর্যন্ত মেনস্ট্রুয়াল ফেজ চলে। চললো। তারপরে কি হবে যে 3 থেকে 5 দিন পরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটার সিচুয়েশন কিরকম দাঁড়াবে দেখো তো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এইটা হচ্ছে ওভারি। এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইউটেরাসটা একদম পাতলা হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ ওর ভিতরে সব ব্লাড গুলো বেরিয়ে গেছে, একদম পাতলা হয়ে যাবে।
এরকম দাঁড়াবে। তাহলে এটা কত নাম্বার দিন? এটা ভাবো হচ্ছে এই ডে নাম্বার 1 থেকে আরো 3 থেকে 5 দিন অ্যাড করো, তার মানে দাঁড়াচ্ছে এটা ডে নাম্বার 4 থেকে 6। ডে নাম্বার 4ও হতে পারে বা 6ও হতে পারে, 3+1 4 বা 5+1 6। এইবার হবে কি, এই ওভারির মধ্যে দেখো, এই ওভারি, ভাবো এই ওভারিটা ড্র করছি। এই ওভারির মধ্যে তো আরো অনেক প্রাইমারি ফলিকল আছে, হ্যাঁ কি না? আরো অনেক প্রাইমারি ফলিকল আছে। সেই প্রাইমারি ফলিকল গুলোর আবার এবার নতুন এই 60 থেকে 80 হাজারটা প্রাইমারি ফলিকল আছেই। আরো এরকম অনেকগুলো প্রাইমারি ফলিকল আছে। এগুলোর মধ্যে থেকে আবার একটা ফলিকল এবার নতুন করে আবার গ্রো করতে শুরু করবে, মানে ওটা হবে সেকেন্ডারি ফলিকল। তারপরে ওখান থেকে কি হবে, টারশিয়ারি ফলিকল, এরকম করে টারশিয়ারি ফলিকল হচ্ছে, টারশিয়ারি ফলিকল হচ্ছে, টারশিয়ারি ফলিকল থেকে তারপরে কি হবে, গ্রাফিয়ান ফলিকল। মনে পড়লো? এরকম করে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, ভিতরে অ্যান্ট্রাম আছে, এখানে ওভামটা আছে, সেকেন্ডারি ওসাইট, মানে এরকম করে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। তার মানে এখন এই এই ফেজটাকে বলে হচ্ছে ফলিকিউলার ফেজ। ফলিকল, যেহেতু ফলিকল গুলোর গ্রোথ হচ্ছে, তাই এটাকে বলে হচ্ছে ফলিকিউলার ফেজ বলে। তাহলে ফলিকিউলার ফেজ যে হবে, কোন হরমোনের জন্য হবে? ফলিকল গুলোকে গ্রো করায় কোন হরমোন? ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। তাহলে এফএসএইচ এর জন্য এই যে প্রাইমারি ফলিকল গুলো গ্রো করতে শুরু করবে, সেকেন্ডারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল হয়ে গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে, আর ওর মধ্যে ওভামটাও ম্যাচিওর হতে পারে, তাই তো? আর বলো তো, এই যে ফলিকল গুলো যে আছে, ফলিকল গ্রোয়িং ফলিকল থেকে কোন হরমোন সিক্রিট হয়? এই যে গ্রোয়িং ফলিকল গুলো, গ্রোয়িং ফলিকল কোন হরমোন সিক্রিট করে? গ্রোয়িং ফলিকল কোন হরমোন সিক্রিট করে বলো? ইস্ট্রোজেন হরমোন সিক্রিট করে। আর ইস্ট্রোজেন হরমোন হচ্ছে ফিমেল ফিচার্স গুলোকে ডেভেলপ করায়, ফেমিনাইন ক্যারেক্টার, ফেমিনাইন ক্যারেক্টারকে ডেভেলপ করাবে। প্লাস ইউটেরাসের ব্লাড লাইনিং কেও ঠিক করতে শুরু করে। কি করতে শুরু করে? ইউটেরাইন ব্লাড লাইন যেটা পাতলা হয়ে গেছিল, ওটাকে আবার ঠিক করতে শুরু করে, ইউটেরাইন ব্লাড লাইন থিকেন্স। তাহলে ইউটেরাইন ব্লাড লাইন ঠিক হচ্ছে, এবার ইউটেরাসটা ঠিক হচ্ছে, ধীরে ধীরে ইউটেরাসটা আবার ধীরে ধীরে মোটা হচ্ছে, ভাবো এরকম হচ্ছে। এই যে ভাবো, ইউটেরাসটা ইস্ট্রোজেনের জন্য, ওই যে গ্রোয়িং ফলিকল থেকে যে ইস্ট্রোজেন গুলো বেরোলো, ওই ইস্ট্রোজেনের জন্য ইউটেরাসটার মধ্যে আবার নতুন করে ব্লাড লাইনিং তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ ওভামটা ম্যাচিওর হচ্ছে কিনা। এই যে ওভারির মধ্যে যে ওভামটা ম্যাচিওর হচ্ছে, যে এই ওভামটা তো যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়, তাহলে তো জাইগোট মানে এমব্রায়োটা তো এখানেই এসে এমবেডেড হবে। আর এমব্রায়োটাকে কি করতে হবে? নারিশমেন্ট প্রোভাইড করতে হবে, সেই জন্য ব্লাড লাইনিং তৈরি করে দিচ্ছে। তো সেই জন্য ইউটেরাসটা ধীরে ধীরে ঠিক হয়। তার মানে ফলিকিউলার ফেজ, যে গ্রোয়িং ফলিকল হচ্ছে, ফলিকল গুলো গ্রো করছে, তার সাথে সাথে আবার ইউটেরাসও মোটা হচ্ছে। তার মানে এটা ইউটেরাইন ফেজও বলে, ফলিকিউলার ফেজ আর ইউটেরাইন ফেজ একসাথে হয়। ইউটেরাসের মোটা হওয়াকে ইউটেরাইন ফেজ, আর ফলিকল গুলো গ্রো করাকে ফলিকিউলার ফেজ বলে। এটা হতে কতদিন টাইম লাগবে? এটা হতে মোটামুটি তোমার 8 থেকে 10 দিন টাইম লাগবে। তাহলে 8 থেকে 10 দিন টাইম হলে এটা কত নাম্বার ডে হলো? ওইদিকে তুমি ডে নাম্বার 4 বা 6 কে 8 আর 10-এর সাথে প্লাস করো, মোটামুটি তোমার ডে নাম্বার 14 দিয়ে দাঁড়াচ্ছে। তাহলে ডে নাম্বার 14-এ গিয়ে তোমার ওভারির মধ্যে গ্রাফিয়ান ফলিকলও তৈরি হয়ে গেল, যার মধ্যে ওভামটা তৈরি হয়ে গেল, আবার ইউটেরাসটাও একটু মোটা হয়ে গেল, তাই কি না? তাহলে এবার কি হবে, যে এইবার হঠাৎ করে লিউটেনাইজিং হরমোনের মানে
সিক্রিশন বেড়ে যাবে, এটাকে বলছি এলএইচ সার্জ। এলএইচ সার্জ বলে, মানে হঠাৎ করে লিউটেনাইজিং হরমোন হঠাৎ করে বেড়ে যাবে। আর লিউটেনাইজিং হরমোনই কিন্তু কি করায়, ওভিউলেশন করায়, হ্যাঁ কি না? তাহলে এখন এই ফেজটাকে বলবো ওভিউলেটরি ফেজ। ওভিউলেটরি ফেজে ঢুকে গেল। তাহলে ওভিউলেটরি ফেজে লিউটেনাইজিং হরমোনের বের হয়ে যাওয়ার জন্য এই ওভারির থেকে গ্রাফিয়ান ফলিকলের ওভারির থেকে গ্রাফিয়ান ফলিকল থেকে আবার ওভিউলেশন হয়ে এই যে ম্যাচিওরড ওভামটা আবার বাইরে বের হয়ে আসে, এই অ্যাম্পুলাতে স্টোর হয়ে গেল। তো অ্যাম্পুলাতে স্টোর হয়ে গেল, কিন্তু গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম যদি বের হয়ে যায় তাহলে গ্রাফিয়ান ফলিকলটা ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা ফলিকলকে কি বলে? কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম বলে। আর কর্পাস লিউটিয়াম কোন হরমোন সিক্রিট করে? প্রোজেস্টেরন। ইয়েস অর নো? প্রোজেস্টেরন হরমোন সিক্রিট করবে। তাহলে প্রোজেস্টেরন হরমোনের জন্য ইউটেরাস আরো মোটা হতে থাকে। ইউটেরাইন ওয়াল থিকেন্স মোর। ইউটেরাইন ওয়ালস থিকেন মোর কতদিন ধরে হবে? এই যে 12 দিন ধরে হতে থাকবে। তখন এই ফেজটাকে বলে হচ্ছে লিউটিয়াল ফেজ। তখন এই ফেজটাকে কি বলে? কর্পাস লিউটিয়াম থেকে ফেজটার নাম হয়ে গেল লিউটিয়াল ফেজ। তাহলে লিউটিয়াল ফেজে প্রোজেস্টেরন হরমোনের জন্য ইউটেরাইন ওয়ালটা আরো মোটা হতে থাকবে। মানে এই যে দেখো, আগে যদি ইউটেরাসটা এতটা মোটা থাকতো, ইস্ট্রোজেনের জন্য এতটা মোটা হয়েছিল, এখন প্রোজেস্টেরনের জন্য আরো অনেক মোটা হয়ে যাবে। আরো অনেক মোটা হয়ে যাবে যদি এই ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়, তাহলে এমব্রায়োটা যাতে এই ইউটেরাসের মধ্যে এসে এমবেডেড হয়ে যায়। তাহলে এইটা হয়ে গেল তোমার মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে এইবার তুমি হিসাব করো, এটা ছিল তোমার ওভিউলেশনটা হচ্ছিল ডে নাম্বার 14, তাই কি না? ওভিউলেটরি ফেজটা ডে নাম্বার 14 এ শুরু হলো। এবার ওভিউলেশন হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই ওটা ডে নাম্বার 14ই ধরে রাখলাম। এটা ডে নাম্বার 14ই ধরে চললাম। তাহলে ডে নাম্বার 14-এ গিয়ে মানে তোমার ওভিউলেশনের মানে মেনস্ট্রুয়াল সাইকেলের একেবারে মাঝামাঝিতে ওভিউলেশনটা হচ্ছে, একদম মিডিলে হলো। কিন্তু ওভামটা কতক্ষণ ওয়েট করবে? 48 ঘন্টা। কিন্তু তারপরেও যদি স্পার্ম না আসে, 12 দিন পরে কি হয়ে যাবে? আবার ও মানে ডে 1-এ ঢুকে যাবে। তাহলে এই দিক থেকে ডে নাম্বার 14 তার সাথে আরো 14 দিন অ্যাড করবো, তাহলে 14 + 14 কত দাঁড়াচ্ছে? ডে নাম্বার 28। তার মানে এই যে ডে নাম্বার 28টা মানে আগের মেনস্ট্রুয়েশনের লাস্ট দিন, সেটার থেকে আবার পরের মেনস্ট্রুয়েশনের ডে নাম্বার 1। কি বোঝা গেল? এটা প্রিভিয়াস, এই ডে নাম্বার 1টা আগের প্রিভিয়াসের, সেইটা সেটারই লাস্ট মানে গোটা একদম 28 দিন কমপ্লিট করে আসলো প্রিভিয়াস মেনস্ট্রুয়াল সাইকেল। কিন্তু আগের মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট দিনই হচ্ছে পরের মেনস্ট্রুয়াল সাইকেলের আবার প্রথম দিন। তাই ডে 1 আর ডে 28 একই দিনে কোইনসাইড করে। এখানে ডে 1টা পরের মেনস্ট্রুয়েশনের ডে 1, আর ডে নাম্বার 28টা হচ্ছে আগের মেনস্ট্রুয়েশনের ডে নাম্বার 20। বুঝা গেল তো? তাহলে এইটা গোটা ব্যাপারটা দেখতে এইরকম লাগছে। ফেজগুলোর নাম ভালো করে মনে রাখবা। প্রথমে আমি বললাম মেনস্ট্রুয়াল ফেজ 3 থেকে 5 দিন ধরে হবে। মেনস্ট্রুয়াল ফেজ 3 থেকে 5 দিন ধরে হবে ডে নাম্বার 1 থেকে। তারপরে হবে ফলিকিউলার ফেজ অর ইউটেরাইন ফেজ। এই যে ফলিকিউলার ফেজ অর ইউটেরাইন ফেজ, ফলিকিউলার ফেজে ফলিকল গুলো গ্রো হতে থাকে, হ্যাঁ কি না? প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি টার্সিয়ারি থেকে গ্রাফিয়ান। আর একই সাথে কি হয় যে গ্রোয়িং ফলিকল গুলো কি সিক্রেট করে? ইস্ট্রোজেন। আর ইস্ট্রোজেন কি করে? ফেমিনিন ক্যারেক্টারকে ডেভেলপ করানোর সাথে সাথে ইউটেরাসের ব্লাড লাইনিং গুলোকে আবার ঠিক করতে শুরু করে। যে ব্লাড লাইনিংটা মেনস্ট্রুয়েশনের জন্য পাতলা হয়ে গেছিল, হ্যাঁ কি না, ওটাকে ঠিক করে। তার মানে ফলিকিউলার ফেজ আর ইউটেরাইন ফেজ দুটো একসাথে চলতে থাকে। ফলিকিউলার ফেজ আর ইউটেরাইন ফেজ দুটো একসাথে চলছে। তাহলে ইস্ট্রোজেনের জন্য ইউটেরাসটা কিছুদিন মোটা হলো, এটা ইস্ট্রোজেনের জন্য হলো। হয়ে যখন গ্রাফিয়ান ফলিকল রেডি হয়ে গেল, তখন এলএইচ এর হঠাৎ করে স্পাইক হয়ে যাবে।
তার জন্য ওভিউলেটরি ফেজে ঢুকে যাবে। আর এলএইচ এর জন্য ওভিউলেশন হচ্ছে ওই ডে নাম্বার 14-এ ওভিউলেশন হচ্ছে। তার মানে এটা ওভিউলেশনটা হলো। ওভিউলেশন হলে এবার কর্পাস লিউটিয়াম তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম বের হয়ে গেলে গ্রাফিয়ান ফলিকলটা কিসে কনভার্ট হয়ে যায়? কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন সিক্রিট হয়? প্রোজেস্টেরন। তার জন্য ইউটেরাইন ওয়াল আরো ঠিক হচ্ছে। এই যে এই পরের যে ইউটেরাসের যে ওয়ালের থিকেনিংটা, এটা কিন্তু প্রোজেস্টেরনের জন্য হচ্ছে। আগেরটা ইস্ট্রোজেনের জন্য ছিল, পরেরটা কিন্তু প্রোজেস্টেরনের জন্য। কি বোঝা গেল তো জিনিসটা? এরকম করে মেনস্ট্রুয়েশনটা চলতে থাকে। তাহলে তোমরা এখান থেকে এবার ব্র্যাকেট গুলো করো। প্রথমে করো হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলের ডেফিনিশন এই যে তোমার এখান থেকে এত অবধি। যেদিন একটা মেয়ের প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয় সেই দিনটাকে মেনার্কি বলে। 10-12 বছর বয়সে পিউবার্টি যেদিন শুরু হলো, তারপরে কোনো একদিন প্রথম মেনস্ট্রুয়েশন যেদিন শুরু হবে সেদিনটাকে কি বলে? মেনার্কি। বা মেনস্ট্রুয়াল সাইকেলে এখান থেকে এত অবধি করে দাও। তারপরে ইন হিউম্যান ফিমেল মেনস্ট্রুয়েশন ইজ রিপিটেড at an average interval of about 28 to 29 days। আর এই সাইকেলটা আহ হতে থাকে সেই জন্য এটাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলে। এবার মেনস্ট্রুয়াল সাইকেল তোমরা এই যে ওয়ান ওভাম ইজ রিলিজড ওভিউলেশন বলে, ওভাম রিলিজ হওয়াকে ওভিউলেশন বলে। ডিউরিং দা মিডিল, মানে একদম মাঝখানের টাইমে হবে, মানে ডে নাম্বার 14-এ। 28 এর হাফ কত হয়? 40। তাহলে এট দ্য মিডিল অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এখানে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। এবার ফেজ গুলো তোমরা মার্ক করবা হচ্ছে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো, থার্ড ব্র্যাকেটের আন্ডারে ফার্স্ট ব্র্যাকেট। প্রথম ফেজের নাম বললাম ডে নাম্বার 1 থেকে শুরু হয়ে গেল মেনস্ট্রুয়াল ফেজ। কতদিন চলবে? 3 থেকে 5 দিন। ওই সময় কি হবে? ইউটেরাসেল ওয়ালের মানে এন্ডোমেট্রিয়ামের কি হবে? ব্রেকডাউন হবে, আর ভ্যাজাইনাল ব্লিড হবে, তার সাথে আনফার্টিলাইজড ওভামটাও বাইরে বের হয়ে আসবে। এখান থেকে এত অবধি করে দাও। আচ্ছা, তারপরে হবে হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল ফেজের পরের ফেজ হচ্ছে তোমার ফলিকিউলার ফেজ, যেটার আর একটা নাম ইউটেরাইন ফেজ। এই সময়ে ফলিকল গুলো গ্রো হতে থাকবে, আলটিমেটলি প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল হয়ে কি হবে? গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। আর এই গ্রাফিয়ান ফলিকল গুলোই কিন্তু ইস্ট্রোজেন হরমোন সিক্রিট করে, হ্যাঁ কি না? তাহলে ফলিকিউলার ফেজ এই যে এখান থেকে তোমরা মার্ক করে দাও এই যে এতটা। এই সময় কি হচ্ছে? এফএসএইচ এর জন্য ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, তার মানে ও ফলিকলে গিয়ে কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এই ফলিকল গুলোকে গ্রো করায়, তার সাথে কয়েকদিন পরে এলএইচও বাড়তে থাকবে। এবার গ্রোয়িং ফলিকল গুলো কি যেন সিক্রিট করে বললাম? যে ফলিকুলার ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিক্রেশন অফ কোন হরমোন? ইস্ট্রোজেন। আর ওই এই যে গ্রোয়িং ফলিকল থেকে ইস্ট্রোজেন সিক্রিট হয়। তাহলে এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখানে ফলিকুলার ফেজ শেষ হলো। যখন তোমার এলএইচ আর এফএসএইচ যখন পিকে উঠবে, বিশেষ করে এলএইচ বললাম, এলএইচ যখন পিকে উঠে যায়, এলএইচ তখন কি করায়? ওভিউলেশন করায়। গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বের হয়ে আসবে। তাহলে ওভিউলেশন পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। এটা হয়ে গেল ওভিউলেটরি ফেজ। এটার পাশে লেখা নাই ফেজটার নাম, তোমরা লিখে রাখো ওভিউলেটরি ফেজ। হয়ে গেল ওভিওলেটরি ফেজের পরে। এবার গ্রাফিয়ান ফলিকল তো কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল, ইয়েস অর নো? কর্পাস লিউটিয়াম কোন হরমোন সিক্রিট করে? প্রোজেস্টেরন। যেটার জন্য আরো এন্ডোমেট্রিয়ামটা আরো মোটা হতে থাকে, তার মানে কি মেনটেনেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম। তাহলে এবার এইটাকে বলবো হচ্ছে, লাস্টের এই ফেজটাকে বলবো হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজটা কোথায় লেখা আছে? লিউটিয়াল ফেজ। আচ্ছা, প্রেগনেন্সি পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দাও। কেন স্যার? কারণ যদি বাই চান্স মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়, তাহলে তো ওর এন্ডোমেট্রিয়ামটাকে রেডি থাকতে হবে, ইয়েস অর নো? সেই জন্য এই যে এখানে লেখা আছে লিউটিয়াল ফেজ, লিউটিয়াল ফেজের নিচে দাগ দিয়ে দাও। আচ্ছা, এবার একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে একটা ব্র্যাকেট করো।
এই যে যতদিন একটা মেয়ে ওভাম প্রডিউস করতে থাকবে ততদিন মেনস্ট্রুয়েশন হতে থাকবে। তো মেয়েরা যেহেতু 50 ইয়ার্স বয়স পর্যন্ত ওভাম বানায়, তাই 50 ইয়ার্স বয়সের আগে পর্যন্তই মেনস্ট্রুয়েশন হবে, কিন্তু তারপরে ওভাম বানানো বন্ধ হয়ে যাবে, মেনস্ট্রুয়েশনও বন্ধ হয়ে যাবে। এটাকে বলে মেনোপজ হওয়া। তাহলে মেনোপজ এটা এত অব্দি ব্র্যাকেট করে দাও, কিন্তু এটা পাশে লিখে রাখো, এটা পার্মানেন্ট মেনোপজ। এটা হচ্ছে পার্মানেন্ট মেনোপজ। কিন্তু আরেকটা মেনোপজ হয় টেম্পোরারি মেনোপজ। সেটা কখন হয়, এখান থেকে ব্র্যাকেট করো, প্রেগনেন্সির সময় হয়। প্রেগনেন্সির সময়ও মেনস্ট্রুয়েশন কিন্তু অতদিন বন্ধ থাকে। তার কারণ হচ্ছে, দেখো এইদিকে দেখবা, ধরে নাও এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইউটেরাসটা। এবার ইউটেরাসের ওয়ালের মধ্যেই তো বাচ্চাটা লেগে আছে, এরকম আম্বিলিকাল কর্ড দিয়ে প্লাসেন্টার সাথে এরকম করে বাচ্চাটা লেগে আছে, হ্যাঁ কি না? যদি প্রেগন্যান্সি টাইমে এই ইউটেরাইন ওয়াল ফেটে যায়, তাহলে তো বাচ্চাটার সাথে মায়ের কানেকশনটাও ব্রেক হয়ে যাবে, হ্যাঁ কি না? তখন বাচ্চাটাও কিন্তু নারিশমেন্ট পাবে না, বাচ্চাটাও মরে যাবে। সেই জন্য প্রেগনেন্সির সময় ওই 9 মাস 10 দিন প্রেগনেন্সির সময় মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। প্রেগনেন্সি কমপ্লিট হলো তার 1-1.5 মাস পরে থেকে আবার মেনস্ট্রুয়েশন চালু হয়ে যায়। In the absence of of fertilization, the corpus luteum degenerates. This causes disintegration of the endometrium, leading to the menstruation, making a new cycle. আচ্ছা, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও, আর এখান থেকে এত অবধি একটা আলাদা ব্র্যাকেট করে দাও। যদি কর্পাস তোমার কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায়, কর্পাস লিউটিয়াম কোন হরমোন সিক্রিট করে? প্রজেস্টেরন। আর প্রজেস্টেরনটাই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে মোটা রাখে, হ্যাঁ কি না? এবার কর্পাস লিউটিয়াম যদি নষ্ট হয়ে যায়, তাহলে প্রজেস্টেরন হরমোনও থাকবে না, আর তাহলে এন্ডোমেট্রিয়ামটাও নষ্ট হয়ে যাবে। তার মানে পরের মেনস্ট্রুয়েশনটা আবার চালু হয়ে গেল। বুঝা গেল তো? এটা হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল। এবার মেনস্ট্রুয়াল সাইকেলের এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা খুব ভালো করে দেখতে হবে। এই গ্রাফটা খুব ভালো করে দেখতে হবে, গ্রাফটার থেকে কোয়েশ্চেন আসে। গ্রাফটাকে কিভাবে পড়বো দেখে নাও। এই যে দেখো, গ্রাফের নিচের দিকে ডে ওয়াইজ ফেজ গুলোর নাম লেখা আছে। দেখো গ্রাফের নিচের দিকে ডে 1 থেকে ডে 5 পর্যন্ত মেনস্ট্রুয়াল ফেজ। তারপরে মোটামুটি এই টাইমটা ডে 5 এর পর থেকে 13 নম্বর দিন পর্যন্ত ফলিকিউলার ফেজ অর প্রলিফারেটিভ ফেজ। তারপরে চলে আসলো তোমার লিউটিয়াল ফেজ। তারপরে আসবে হচ্ছে নেক্সট মেনস্ট্রুয়াল ফেজ। মাঝখানে থাকবে ওভিউলেটরি ফেজ। মাঝখানে থাকবে ওভিউলেটরি ফেজ। একটা ফেজ এখানে বাদ দিয়েছি, এটা ওভিউলেটরি ফেজ হবে। এবার দেখো এই গ্রাফে এইখানে যে আছে এটা পিটুইটারি হরমোনের গ্রাফ, এইখানে যেটা আছে এটা ওভারিয়ান হরমোনের গ্রাফ। পিটুইটারি হরমোন মানে এফএসএইচ আর এলএইচ এর গ্রাফ, এগুলো পিটুইটারি থেকে সিক্রিট হয়। আর ওভারি থেকে কি সিক্রিট হয়? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এটার গ্রাফ। বোঝা গেল? নেক্সট, এইখানে যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, এটা ওভারির মধ্যে হচ্ছে। এই ঘটনাগুলো ওভারির মধ্যে হচ্ছে, বোঝা যাচ্ছে? এটা ওভারিয়ান ইভেন্ট। আর এইখানে যে ঘটনাটা হচ্ছে, এটা ইউটেরাসের মধ্যে হচ্ছে। এই যে ইউটেরাসের মধ্যে হচ্ছে, ভাবো এটা ইউটেরাসের মধ্যে হচ্ছে, তাই ইউটেরাইন ইভেন্ট। যদি এগুলো বুঝতে পারো তাহলে আমি নেক্সট জিনিসটা বলতে থাকবো। তাহলে প্রথমে দেখো ডে 1 মেনস্ট্রুয়াল ফেজ। এই যে দেখো তো এইখানে এই জায়গাটাতে দেখো তো এইরকম ব্লিডিং দেখানো হয়েছে, ইয়েস অর নো? মেনসেস মানে ব্লিডিং হচ্ছে। ডে 1 থেকে ডে 3 to 5 পর্যন্ত মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে দেখো ইউটেরাইন ওয়ালটা কতটা পাতলা হয়ে গেল, ইয়েস অর নো? কতটা পাতলা হয়ে গেল। তাহলে এবার কি হতে থাকবে? ধীরে ধীরে এই দিকে উপরে এবার পিটুইটারির দিকে দেখো, এফএসএইচ এর অ্যামাউন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে, উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে। এবার ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন ও কোথায় গিয়ে কাজ করে? ফলিকলে গিয়ে কাজ করে, ইয়েস অর নো?
তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের জন্য এই যে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে টারসিয়ারি ফলিকল, টারসিয়ারি ফলিকল থেকে কি তৈরি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এই জিনিসটা এখানে হচ্ছে, বুঝা গেল? এবার ফলিকল গুলো কোন হরমোন সিক্রিট করে, ফলিকল থেকে কোন হরমোন সিক্রিট হয় বলো? ইস্ট্রোজেন হরমোন, হ্যাঁ কি না? তাই দেখো ফলিকল গুলো যত যত গ্রো হচ্ছে তার সাথে সাথে ইস্ট্রোজেনেরও লেভেলটা ধীরে ধীরে বাড়ছে। এবার ইস্ট্রোজেন আবার ইউটেরাসের উপরে গিয়ে কাজ করে, তাই দেখো ইউটেরাসের ওয়ালটাও ধীরে ধীরে মোটা হচ্ছে, তাই কি না? বুঝা গেল? এবার ঠিক ডে নাম্বার 14, এই যে এই টাইমে 15-র আগে আছে, ডে নাম্বার 14-তে গিয়ে দেখবা হঠাৎ করে এফএসএইচ আর এলএইচ এর দুটোরই লেভেল হঠাৎ করে এত বেড়ে যাবে। এবার লিউটেনাইজিং হরমোনের জন্য যেন কি হয়, ওভিউলেশন হয়, হ্যাঁ কি না? তাহলে দেখো এই যে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বাইরে বেরোয় আসলো। তাহলে এই যে ওভিউলেশন হলো এলএইচ, ঠিক যখনই এলএইচটা বাড়লো তখনই ওভিউলেশনটা হলো, কিন্তু ডে নাম্বার 14-তে, মানে একদম মিডিল অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এবার গ্রাফিয়ান ফলিকল তো আর গ্রাফিয়ান ফলিকল থাকলো না, তাহলে ওটা কিসে কনভার্ট হলো, কর্পাস লিউটিয়াম। আর কর্পাস লিউটিয়াম যেন কোন হরমোন সিক্রিট করে, প্রোজেস্টেরন। তাহলে ঠিক দেখো কর্পাস লিউটিয়াম যেখানে তৈরি হয়েছে তখনই প্রোজেস্টেরনের লেভেলটা বেড়ে গেল, ইয়েস অর নো? এবার প্রোজেস্টেরন ইউটেরাসের ওয়ালকে আরো মোটা করে দেয়, দেখো ইউটেরাসের ওয়াল আরো মোটা হয়ে যাচ্ছে, আরো মোটা হয়ে যাচ্ছে। এবার এই ওভামটা ওয়েট করছে স্পার্মের জন্য, কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে না আসে তাহলে এই যে মোটামুটি আরো 14-12 দিন থাকবে, মানে এতদিন পর্যন্ত থাকলো। কিন্তু ততদিনে কর্পাস লিউটিয়াম দেখো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে গেলে, কর্পাস লিউটিয়াম তো প্রজেস্টেরন সিক্রিট করতো, এখনো নষ্ট হয়ে গেলে প্রজেস্টেরনও দেখো ফল করে যাচ্ছে, ইয়েস অর নো? আর তাহলে কি প্রজেস্টেরন আর ইউটেরাসের উপরে কাজ করতে পারবে না? তাহলে দেখো আবার ব্লিডিং দেখানো হচ্ছে, আবার মানে ডে নাম্বার 1 আবার শুরু হয়ে গেল, পরের ডে নাম্বার 1। কি বুঝতে পারলা এটা? তাহলে এটা হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশনের এই গ্রাফটা, এই গ্রাফটা দিয়ে কিন্তু এবিসিডি করে মনে করে এখানে এ করে দিল, এখানে বি করে দিল, আইডেন্টিফাই করতে হলো, এখানে পি করে দিল, এখানে কিউ করে দিল, এরকম এগুলো আইডেন্টিফাই করতে বলবে এগুলো। মেনস্ট্রুয়েশন হয়ে গেলে এবার চলে আসি ফার্টিলাইজেশন এন্ড ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, তাহলে ফার্টিলাইজেশনটা কিভাবে শুরু করছি দেখো। ওভামটা তৈরি হয়ে গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বের হয়ে ওভিউলেশন হয়ে অ্যাম্পুলাতে স্টোর হয়ে আছে, দেখো। ভাবো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইটা হচ্ছে তোমার ভ্যাজাইনা, এটা হচ্ছে সার্ভিক্স, এটা ইউটেরাসটা বেরিয়ে আছে, এখানে ওভারি, ওভারি থেকে ওভামটা বের হয়ে এখানে স্টোর হয়ে আছে, হলো? এইবার হবে কি যে, মনে করো এবার এই মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়াতে স্পার্মের ইন্ট্রোডাকশন হলো এইখানে, সার্ভিক্স ভ্যাজাইনা দিয়ে স্পার্ম গুলো ঢুকলো। এবার এইখানে স্পার্ম সিমেন্টটা, এখানে সিমেন্ট ঢুকলো, সিমেন্ট আগে পড়ানো হয়েছে, সিমেন্টটা এখানে থাকবে 5 আওয়ার্স এর মতো, এখানে থাকবে 5 আওয়ার্স। এবার এই 5 আওয়ার্স ধরে এই সিমেন্টের মধ্যে থাকা স্পার্ম গুলোর ক্যাপাসিটেশন হবে, ক্যাপাসিটেশন। এবার স্যার ক্যাপাসিটেশন মানে কি? মানে হচ্ছে যখন এই যে দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মনে করো টেস্টিস, টেস্টিসের উপরে এরকম ক্রাউনের মতো একটা জিনিস ছিল যেটার নাম ছিল এপিডিডাইমিস।
এপিডিডাইমিস, হ্যাঁ কি না? তো টেস্টিসের মধ্যে থেকে স্পার্ম গুলো তৈরি হয়ে এপিডিডাইমিসে স্টোর হয়েছিল, এপিডিডাইমিসে স্টোর হয়েছিল। ভাবো এটা হচ্ছে একটা স্পার্ম, এটা হচ্ছে একটা স্পার্ম। এইরকম। এবার আমরা জানি স্পার্মের হেডে একটা কেমিক্যাল থাকে যেটার নাম হচ্ছে অ্যাক্রোজোম, এটার নাম হচ্ছে অ্যাক্রোজোম, যেটা ফার্টিলাইজেশনে হেল্প করবে। এটা আছে নিউক্লিয়াস, এটা আছে নিউক্লিয়াস, এটা হচ্ছে মিডল পার্ট, মিডল পার্টে কি থাকে, টেলকে এনার্জি দেওয়ার জন্য এখানে থাকে মাইটোকন্ড্রিয়া, তাই কি না? আর এইটা হয়ে গেল টেইল। ভালো কথা। তো অ্যাক্রোজোমটা যাতে আগেই বাইরে না বের হয়ে যায়, অ্যাক্রোজোমটা যাতে আগেই বাইরে না বের হয়ে যায়, তো এপিডিডাইমিসে থাকার সময় কি হয়, যে অ্যাক্রোজোমের ওপরে এইরকম একটা কোলেস্টেরল আর গ্লাইকোপ্রোটিন দিয়ে এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়, যাতে অ্যাক্রোজোমটা বাইরে না বেরিয়ে আসে। কি দিয়ে তৈরি হয়? কোলেস্টেরল আর গ্লাইকোপ্রোটিন, এইটা দিয়ে একটা লেয়ার তৈরি হয়ে থাকে। যখন এই স্পার্মটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইন্ট্রোডিউস হলো, এবার যখন ক্যাপাসিটেশন হবে, ক্যাপাসিটেশন হওয়ার সময় স্পার্মের উপরে থাকা এই গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরলের লেয়ারটা সরে যায়। এই যে এইখানে মনে করো অ্যাক্রোজোম আছে, এইখানে মনে করো গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরলের যে লেয়ারটা ওটা আছে, ভিতরে এটা মনে করো নিউক্লিয়াস। তো কি হয়, ক্যাপাসিটেশনের সময় এই যে লেয়ারটা, এই লেয়ারটা সরে যায়। সরে গেলে ভিতরে ক্যালসিয়াম আয়ন প্রচন্ড ঢুকতে থাকে, ক্যালসিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকে, যেটা অ্যাক্রোজোমকে বাইরে বের হতে হেল্প করে। এটা হচ্ছে অ্যাক্রোজোম। তো এইটাকে বলে ক্যাপাসিটেশন হওয়া। তাহলে ক্যাপাসিটি গেইন করার সাথে সাথে আরো একটা জিনিস হবে, এই যে মিডল পার্টে যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া টেইলকে এনার্জি দিবে, টেইলকে এনার্জি দিবে এই মাইটোকন্ড্রিয়া গুলো। তাহলে টেইলকে এনার্জি দিলে এই স্পার্ম গুলো, এই স্পার্ম গুলো টেইল দিয়ে ফ্ল্যাপিং করতে শুরু করে এখান দিয়ে। প্লাস সিমেনের মধ্যে তোমাদেরকে আমি শিখেছিলাম, এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই যে নিচ দিক দিয়ে ভাঁজ ডিফারেন্স যাচ্ছে, এই ভাঁজ ডিফারেন্স উপরের দিকে উঠে, এই উপরের দিকে উঠে এরকম একটা লুপ নেয়, থাকি না? এরকম একটা লুপ খায়। আর লুপের এই জায়গাটাতে একটা গ্ল্যান্ড থাকে যেটার নাম ছিল সেমিনাল ভেসিকল, নাকি না? সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকলের সিক্রিশনটা সিমেনে অ্যাড হয়। ওই সিক্রিশনে একটা জিনিস থাকে সিমেনের মধ্যে যেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। সিমেনের মধ্যে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসকে কন্ট্রাক্ট করায়, ইউটেরাইন কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশন করায়। তার মানে ইউটেরাসের যে ওয়ালটা আছে, এই ইউটেরাসের ওয়ালটাও এরকম করে কন্ট্রাক্ট করবে, এরকম করে কন্ট্রাক্ট করে করে স্পার্মকে মুভ করাতে হেল্প করবে। তার মানে স্পার্মের মুভমেন্ট স্পার্মের টেলের জন্যও হয়, আবার ইউটেরাসও আবার হেল্প করে, কন্ট্রাক্ট করে করে স্পার্ম গুলোকে এই দিকে নিয়ে যেতে হেল্প করবে। তাহলে স্পার্ম গুলো এরকম করে দুটোর হেল্প নিয়ে যাচ্ছে, এরকম করে স্পার্ম গুলো টেইলকে ফ্ল্যাপিং করে করে, প্লাস ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রচুর সিলিয়াও থাকে, সিলিয়া গুলো মুভ করে করে স্পার্মকে এইদিকে লিড করে, এইদিকে লিড করছে, ওভামের দিকে লিড করছে। এছাড়া আরো অনেক ব্যাপার আছে, ওভারি ওভাম, স্পার্মটা ওভামকে লোকেট করে কিভাবে, ওভাম থেকে সিক্রিট হয় ফার্টিলাইজিং, স্পার্ম থেকে সিক্রিট হয় অ্যান্টি ফার্টিলাইজিং বলে দুটো জিনিস। তো এই দুটো কেমিক্যালের আবার তোমার কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট হলে তখন স্পার্ম গুলো লোকেট করতে পারে কোথায় ওভামটা আছে। এগুলো এত কিছু নাই, বাট স্টিল তাও বললাম এমনি। তো এরকম করে অনেকগুলো স্পার্ম এসে ওভামের গায়ে এসে লেগে যাচ্ছে, এরকম করে অনেকগুলো স্পার্ম এসে ওভামের গায়ে লাগছে। ভালো কথা। এবার দেখো ওভাম, তোমাদেরকে যখন আহ ওভুজেনেসিস যখন শিখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম এটা ওভামের মেমব্রেন, ওভামের মেমব্রেনের বাইরে আর একটা এক্সট্রা মেমব্রেন তৈরি হয় যেটার নাম ছিল জোনা পেলুসিডা।
যেটার নাম ছিল জোনা পেলুসিডা। আর এইটা হচ্ছে ওভামের সেল মেমব্রেন। ওভামের সেল মেমব্রেনকে বলে ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেন, বুঝা গেল? আর দুজনের মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে পেরি ভাইটালাইন স্পেস। গ্যাপটাকে বলে পেরি ভাইটালাইন স্পেস। প্লাস এটাও বলেছিলাম যে এই জোনা পেলুসিডার বাইরে অনেকগুলো এরকম সেলের লেয়ার থাকে, এরকম সেলের অনেক লেয়ার থাকে, এরকম প্রচুর সেলের লেয়ার থাকে এরকম করে। এই সেলগুলোর নাম ছিল হচ্ছে গ্রানুলোসা সেল। সেলগুলোর নাম ছিল হচ্ছে গ্রানুলোসা সেল। আর এই সেলগুলোর মাঝে মাঝে আবার একটা অ্যাসিড থাকে। সেলগুলোর মাঝে মাঝে চারিদিক দিয়ে একটা অ্যাসিড থাকে। অ্যাসিডটার নামও আমি বলেছিলাম হায়ার ইউলোনিক অ্যাসিড। অ্যাসিডটার নাম হচ্ছে হায়ার রিউলোনিক অ্যাসিড। ভালো কথা। তার মানে একটা স্পার্মকে এতগুলো ব্যারিয়ার ক্রস করে আসতে হবে। এবার ভিতরে আছে হচ্ছে ওভামের নিউক্লিয়াসটা। কিন্তু ওভামের নিউক্লিয়াসটা তোমাদের মনে আছে আশা করি, যে আমি যখন উজেনেসিস পড়িয়েছিলাম এটা সেকেন্ডারি উসাইট ছিল। সেকেন্ডারি উসাইটটাই লাস্ট হয়েছিল, হ্যাঁ কি না? কিন্তু সেকেন্ডারি উসাইটটা একটা স্টেজে গিয়ে আটকে ছিল। সেকেন্ডারি উসাইটটা একটা স্টেজে গিয়ে আটকে ছিল কি, মিওসিস টুটা শুরু হয়েছিল, মিওসিস টু স্টার্টেড বাট অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ টু। বাট হ্যাঁ, এটা আমার নিচে লেখানো আছে, অ্যারেস্টেড অ্যাট মেটাফেজ টু। মেটাফেজ টু তে গিয়ে আটকে ছিল। এবার মেটাফেজ দেখতে কিরকম হয়, একটা সেল ডিভাইড যখন হচ্ছে এরকম করে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। আর মেটাফেজের সময় ক্রোমোজোম গুলো স্পিন্ডেল ফাইবারের একদম মাঝখানে, মানে ইকুয়েটর রিজিয়ন বরাবর এরকম অ্যারেঞ্জ হয়ে থাকে, হ্যাঁ কি না? এখানেও সেম তাই। এখানেও এই যে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে ক্রোমোজোম গুলো এরকম করে ইকুয়েটর রিজিয়নে গিয়ে এরকম স্টপ হয়ে আছে। এই অবস্থাতে এটাও সেকেন্ডারি উসাইটটা ওভামের ভিতরে আছে। এবার এখানে সাইটোপ্লাজম আছে, সবই আছে। এবার এই মতো অবস্থায় একটা স্পার্ম, মানে অনেকগুলো স্পার্ম এখানে আসলো, অনেকগুলো স্পার্ম এখানে আসলো। এবার স্পার্ম গুলোকে, ব্যারিয়ার গুলোকে ক্রস করতে হবে। এবার অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে স্পার্মের অলরেডি ক্যাপাসিটেশন হয়ে গেছে, হ্যাঁ কি না? ক্যাপাসিটেশন মানে এই যে অ্যাক্রোজোমের উপরের লেয়ারটা কিন্তু সরে গেছে। তার মানে এখন ওরা অ্যাক্রোজোমকে রিলিজ করতে পারবে। এবার ওরা অ্যাক্রোজোমকে রিলিজ করতে পারবে। দেখো এই স্পার্ম গুলো থেকে প্রচুর অ্যাক্রোজোম গুলো বেরিয়ে আসবে। স্পার্ম গুলো থেকে এবার স্পার্মের এই যে নিউক্লিয়াস আর বা মাথার দিকে যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোম গুলো এবার রিলিজ হবে। তাহলে অ্যাক্রোজোম, এবার অ্যাক্রোজোমের মধ্যে দুটো জিনিস থাকে। একটার নাম হচ্ছে অ্যাক্রোসিন বলে একটা এনজাইম, আর একটা হচ্ছে হায়ার ইউলোনিডেজ বলে একটা এনজাইম। হায়ার ইউলোনিডেজ বলে একটা এনজাইম। তো অ্যাক্রোসিন গ্রানুলোসা সেলগুলোকে ডিসলভ করে দিবে, আর হায়ার ইউলোনিডেজ হায়ার ইউলোনিক অ্যাসিড গুলোকে ডিসলভ করে দিবে। ডিসলভ করে দিলেই এখানে একটা রাস্তা তৈরি হবে, এরকম একটা রাস্তা তৈরি হবে, এরকম রাস্তা তৈরি হবে। রাস্তাটা তৈরি হয়ে গেলেই, রাস্তাটা তৈরি হয়ে গেলে এবার স্পার্মটা এসে সবার আগে জোনা পেলুসিডার গায়ে গিয়ে লেগে যাবে। এই যে জোনা পেলুসিডার গায়ে গিয়ে লেগে যাবে স্পার্মটা। তারপরে জোনা পেলুসিডাকে ডিসলভ করবে। এই যে জোনা পেলুসিডাকে ডিসলভ করে দিয়ে, একটু ছোট করে দিই, এই যে মনে করো জোনা পেলুসিডাকে ডিসলভ করে দিচ্ছে। ডিসলভ করে দিয়ে এবার গোটা স্পার্মটা, এই গোটা স্পার্মটা এইখানে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? পেরিভাইটালাইন স্পেস। এই যে মাঝখানের স্পেসটার নাম কি ছিল? পেরিভাইটালাইন স্পেসে ঢুকে যাচ্ছে। ঢুকে গেলে এবার ভাইটালাইন মেমব্রেন, মানে
ওভামের যে সেল মেমব্রেনটা আছে ও এরকম অ্যামিবার মতো এরকম করে সিউডোপোডিয়ার মতো ফিঙ্গার লাইক প্রজেকশন দিয়ে করে স্পার্মের নিউক্লিয়াসটাকে ভিতরে ঢুকিয়ে দিল। মনে করো স্পার্মের নিউক্লিয়াসটা এরকম করে ভিতরে ঢুকে গেল, এগুলো ভাবো স্পার্মের ক্রোমোজোম গুলো, ক্রোম্যাটিন গুলো। কিন্তু শুধু স্পার্মের ক্রোমোজোম ঢোকে না, তোমাদেরকে শিখেছিলাম স্পার্মের এই জায়গাটায় আছে একটা প্রক্সিমাল সেন্ট্রিওল। এই যে এইখানটাতে একটা প্রক্সিমাল সেন্ট্রিওল আছে নেকের এই জায়গাটাতে, হ্যাঁ কি না? তো ওই সেন্ট্রিওলটাও ভিতরে ঢুকে যায় এরকম করে, সেন্ট্রোজোমটাও এই যে এরকম করে সেন্ট্রোজোমও ভিতরে ঢুকে যায়। এই যে সেন্ট্রোজোম দেখতে এরকম হয়। সেন্ট্রোজোমই হচ্ছে সেই সেল অর্গানেল যে স্পিন্ডল ফাইবার বানায়। সেন্ট্রোজোম এই যে এরকম দেখতে হয়, দুটো সেন্ট্রিওল থাকে আর এরকম স্টারের মতো থাকে, এগুলো হচ্ছে সেন্ট্রিওল। তো যখন সেল ডিভিশন হয় দুটো সেন্ট্রিওল দুই পোলে চলে যায় আর এরকম করে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, হ্যাঁ কি না? এরকম করে এই স্পিন্ডল ফাইবার, এই যে এটাই তো স্পিন্ডল ফাইবার, এই যে এগুলো। তো ওভামের কিন্তু নিজস্ব সেন্ট্রোজোম থাকে না, তাই স্পার্মের এই যে সেন্ট্রোজোমটা ঢুকলো এটা কিন্তু স্পার্মের সেন্ট্রোজোম। এবার স্পার্মের সেন্ট্রোজোম, স্পার্মের সবকিছু যখন ঢুকে গেল, এইবার শুরু, যে মিওসিস টুটা আটকে ছিল, এই যে মিওসিস টুটা যে আটকে ছিল, এইবার এটা মেটাফেজ টু এর পর থেকে এবার এটা স্টার্ট হবে। বুঝা গেল? কিন্তু এখানে আর একটা জিনিস তোমাকে বলতে হবে, স্যার একসাথে তো আরো অনেকগুলা স্পার্ম ঢুকে যেতে পারে। না, ঢুকতে পারবে না। কেন? কারণ ওভামের ভিতরে একটা জিনিস থাকে, ওভামের সাইটোপ্লাজমে এরকম, সাইটোপ্লাজমে যে ভাইটালাইন মেমব্রেনের নিচেই ঠিক এরকম কিছু গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানিউলস গুলোর নাম হচ্ছে কর্টিসল, কর্টিসল, কর্টিক্যাল গ্র্যানিউল। গ্র্যানিউল গুলোর নাম কি? কর্টিক্যাল গ্র্যানিউল। এবার মন দিয়ে শোনো, যখনই একটা স্পার্ম ভিতরে ঢুকে গেল, নাকি না, সঙ্গে সঙ্গে হয় কি বাইরের থেকে প্রচুর ক্যালসিয়াম আয়ন ঢুকতে থাকে। ক্যালসিয়াম আয়ন বাইরের থেকে ভিতরে ঢুকতে থাকে। এই ক্যালসিয়াম আয়ন গুলো এই কর্টিক্যাল গ্র্যানিউলকে পুশ করে বাইরে বের করে। এই কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বাইরের থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, এই যে জোনা পেলুসিডার এখানে জমা হয়ে যাচ্ছে পেরিভাইটালাইন স্পেসের মধ্যে, জোনা পেলুসিডা বরাবর এরকম কর্টিক্যাল গ্র্যানিউল গুলো এরকম করে জমা হয়ে যাচ্ছে। জমা হয়ে গেলে এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, 1 সেকেন্ডেরও কম টাইম লাগে, মানে একটা স্পার্ম ঢুকলো কিনা সঙ্গে সঙ্গে কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বেরিয়ে বেরিয়ে আসে, বেরিয়ে এসে এখানে সব জড়ো হয়ে যায়। তখন অন্য স্পার্ম আর ঢুকতে পারে না। তাই একটা ওভাম একটা স্পার্ম দিয়েই ফার্টিলাইজ হবে। ভালো কথা। এইবার শুরু হচ্ছে তোমার গল্প। এই রকম অবস্থার পর থেকে, এইবার এই দিকে তাকাও, এই রকম অবস্থার পর থেকে ভাবো মেটাফেজ টু শুরু হচ্ছে। মেটাফেজ টু মানে কি? এবার এই যে এই ক্রোমোজোম গুলো মাঝখান থেকে ডিভাইড হয়ে গেল, হাফ ক্রোমোজোম গেল এই দিকে আর হাফ ক্রোমোজোম গেল এই দিকে। বুঝা গেল? এটা ভাবো স্পার্মের ক্রোমাটো ক্রোমোজোম গুলো, এটা ভাবো স্পার্মের সেন্ট্রোজোমটা মানে সেন্ট্রিওলটা, এরকম করে এগুলো আছে এইদিকে। এবার আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ওভামের ভিতরে এই যে এইগুলো ক্রোমোজোম গুলো এই পোলে চলে আসবে, হয়ে যাবে এটা একটা নিউক্লিয়াস। আর বাকি ক্রোমোজোম গুলো এই পোলে চলে আসবে, এটা হয়ে যাবে একটা নিউক্লিয়াস। ততক্ষণে স্পার্মের ক্রোমোজোম গুলো রেডি হয়ে গেছে, স্পার্মের ক্রোমোজোম গুলো রেডি হয়ে গেছে। এদিকে দেখো না, ওইদিকে কি আছে? আমি কিন্তু একদম বন্ধ করে দিই, বের করে দিই একদম। তাহলে ওভামের তো স্যার দুটা নিউক্লিয়াস তৈরি হলো। একটাকে বলবো ফিমেল প্রো নিউক্লিয়াস, ফিমেল প্রো নিউক্লিয়াস, যেটার আর একটা নাম হচ্ছে উটিড, উটিড। আর এইটা হয়ে গেল স্পার্মের নিউক্লিয়াস মানে মেল প্রো নিউক্লিয়াস, মেল প্রো নিউক্লিয়াস। তাহলে স্যার মিওসিস সেল ডিভিশন হওয়ার পরে যে দুটা নিউক্লিয়াস হলো, একটা তো ফিমেল প্রো নিউক্লিয়াস, তাহলে আর একটা কি হলো? এটা হলো তোমার সেকেন্ড পোলার বডি। একটা পোলার বডি আগে তৈরি হয়েছিল,
যখন উজেনেসিস হচ্ছিল, প্রাইমারি উসাইট থেকে যখন সেকেন্ডারি উসাইট হচ্ছিল, তখন একটা তোমার পোলার বডি তৈরি হয়েছিল মিওসিস ওয়ানে, হ্যাঁ কি না? কিন্তু স্পার্মটা ঢোকার পরে যখন সেকেন্ড মিওসিস হচ্ছে, তখন তো মিওসিস কমপ্লিট হয়ে গেলে তখন আর একটা পোলার বডি তৈরি হবে, সেটা হয়ে গেল সেকেন্ড পোলার বডি। এটা হয়ে গেল সেকেন্ড পোলার বডি। এইবার হবে কি, এই পোলার বডিটা এই যে তোমার ভাইটালাইন মেমব্রেনের এই জায়গাটায় এসে ছোট্ট একটা ডটের মতো হয়ে থেকে যায়, ওটার আর কোনো কাজ নেই, ওটা ফার্টিলাইজেশনে টেক পার্ট করে না। এইবার নেক্সট স্টেপে কি হবে, এই যে স্পার্মের যে সেন্ট্রোজোম আর স্পার্মের যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল দিয়ে আবার নতুন করে স্পিন্ডল ফাইবার তৈরি হবে। আর এইখানে হচ্ছে ফিমেল প্রো নিউক্লিয়াসের ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ হয়ে যাবে এরকম করে, আর এইখানে হচ্ছে মেল প্রো নিউক্লিয়াস গুলো এখানে অ্যারেঞ্জ হয়ে যাবে এরকম করে। এবার আমাদের 23টা করে ক্রোমোজোম থাকে স্পার্ম আর ওভামের মধ্যে, আমি শুধু দুটাই দেখাচ্ছি। 1 নম্বর ক্রোমোজোমের সাথে 1 নম্বরের পেয়ারিং হবে, 2 নম্বরের সাথে 2 নম্বরের পেয়ারিং হবে। এই যে মেল ক্রোমোজোমের সাথে ফিমেল ক্রোমোজোমের যে যে পেয়ারিংটা হলো, এটাকে বলে ক্যারিওগ্যামি। এটাকে কি বলে? ক্যারিওগ্যামি। এইটাই হয়ে গেল এবার আমাদের জাইগোট। এটাই হয়ে গেল জাইগোট। এটা কিন্তু এখনো জোনা পেলুসিডার মধ্যেই কিন্তু ব্যাপারটা আছে, এগুলা সব কিন্তু জোনা পেলুসিডার মধ্যেই কিন্তু হচ্ছে, জোনা পেলুসিডা কিন্তু যায়নি। আর এইটা হয়ে গেল সেকেন্ড পোলার বডিটা, এখানে এরকম ভাবেই থেকে গেল, এটা লাস্টে ডিজেনারেট হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন। তাহলে দেখো ফার্টিলাইজেশনে কিভাবে মার্কিংটা করব। তোমাদের অত এরকম যে আমি এখানে যে বুঝালাম মানে ক্যাপাসিটেশন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হেন তেন, এত কিছু লাগবে না, কিন্তু এগুলো একটু জানতে হবে। কোলেস্টেরল গ্লাইকোপ্রোটিনের লেয়ার, আচ্ছা, তারপরে যে ফার্টিলাইজেশন, তাহলে ডিউরিং কপিউলেশন মানে কোটিয়াস, সিমেন ইজ রিলিজড বাই দ্য পেনিস ইনটু দ্য ভ্যাজাইনা। তারপরে কি হবে, যে স্পার্ম গুলো মোটাইল ওগুলো র্যাপিডলি সুইম করে সার্ভিক্সে যাবে, তারপরে ইউটেরাসে যাবে, এরকম করে অ্যাম্পুলাতে গিয়ে আলটিমেটলি ওভামের সাথে গিয়ে লেগে যাবে, তাই কি না? এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, তার মানে অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হচ্ছে, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের একটা ছবি। দেখো ওভামের গায়ে স্পার্ম গুলো গিয়ে লেগে যাচ্ছে। এগুলো হচ্ছে ওই যে গ্রানুলোসা সেলস গুলো, ওভামের চারিদিকে এগুলো হচ্ছে গ্রানুলোসা সেলস। এগুলো কিন্তু গ্রানুলোসা সেলস। যে গ্রানুলোসা সেলের এই লেয়ারটাকে কোরোনা রেডিয়াটা বলে, এটা আগের দিনও বলা হয়েছে। এটা হচ্ছে জোনা পেলুসিডা, লিখে নাও। তারপরে এইটা ভাইটালাইন মেমব্রেন, এই যে এইটা, এটা ভাইটালাইন মেমব্রেন, দুটার মাঝখানের জায়গাটাকে কি বলে? পেরি ভাইটালাইন স্পেস। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফার্টিলাইজেশন তখনই হবে যখন স্পার্ম আর ওভাম সাইমালটেনিয়াসলি মানে একসাথে অ্যাম্পুলাতে থাকবে। ব্যাপারটা আছে, কারণ তোমাদেরকে যখন আমি মেনস্ট্রুয়েশন পড়ালাম, তোমাদেরকে যখন এই যে দেখো নাও, যখন মেনস্ট্রুয়েশন পড়ালাম, হ্যাঁ, এই যে যখন আমি মেনস্ট্রুয়েশন পড়ালাম, তখন তো তোমাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে মেনস্ট্রুয়াল সাইকেলের কোন ফেজে পপুলেশন করলে ফার্টিলাইজেশন হবে। তোমাকে জিজ্ঞাসা করলো মেনস্ট্রুয়াল ফেজে করলে হবে, কারণ এই মেনস্ট্রুয়াল ফেজে করলে কি করে হবে, ওভামটা তো বের হয়ে যাচ্ছে, একই না? তারপরে তোমাকে বললো যে ফলিকুলার ফেজে করলে কি হবে, ফলিকুলার ফেজে তো ফলিকল গুলো গ্রো হচ্ছে, এখনো তো ওভিউলেশনই হয়নি। ওভিউলেটরি ফেজে পরে হবে, ওভিউলেটরি ফেজে যখন এই যে ওভামটা যখন অ্যাম্পুলাতে গিয়ে আসলো, তারপরে যদি স্পার্ম, তখন যদি স্পার্ম আসে তখনই কিন্তু হবে। কেউ যদি এই টাইমে করে হবে না, কেউ এই টাইমে করলেও হবে না, এই টাইমে করলেও হবে না। তাহলে এই এই লাইনটা ব্যাপার আছে যে সব পপুলেশনেই যে ফার্টিলাইজেশন হয় তার কোনো মানে নেই। এটা কিন্তু এখানে লেখা আছে যে
This is the reason why not all population lead to fertilization and pregnancy. হলো ফার্টিলাইজেশন। এবার ফার্টিলাইজেশন হচ্ছে তোমার স্পার্মের সাথে ওভামটা গিয়ে লেগে গেল, ফার্টিলাইজেশন হলো। কিন্তু ওভামটা তো মিওসিস টুতে আটকে ছিল, হ্যাঁ কি না? এবার জোনা পেলুসিডা লেয়ারকে ইয়ে করতে হবে, ক্রস করতে হবে। ক্রস করার জন্য স্পার্ম থেকে অ্যাক্রোজোম সিক্রিট হয়। এবার যখনই একটা স্পার্ম ঢুকে গেল, সঙ্গে সঙ্গে কি হয়, আমি কর্টিক্যাল বলেছিলাম, কর্টিক্যাল, এই যে এখানে প্রচুর দানা গ্র্যানিউলস থাকে, কর্টিক্যাল গ্র্যানিউল গুলো এখানে চলে আসে। এই জায়গাটায় এসে এরকম একটা মেমব্রেন বানিয়ে দেয় যাতে অন্য কোনো স্পার্মের এন্ট্রি না হয়। তাই দেখো লেখা আছে যে and induces changes in the membrane that block the entry of additional sperms, হ্যাঁ কি না? সেই জন্য একটা ওভাম একটাই স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়। এবার স্পার্মের যে নিউক্লিয়াসটা, এবার এটা ওভামের সাইটোপ্লাজমে ঢুকে গেল। ওভামের সাইটোপ্লাজমে ঢুকে যাওয়ার পরে এইবার শুরু হয়ে যাবে মিওসিস টু। মিওসিস টু যেটা মেটাফেজ টু তে গিয়ে আটকে ছিল, এখানে সেকেন্ড মিওটিক লিখে রাখো, সেকেন্ড লিখে রাখো। শুধু মিওটিক ডিভিশন লেখা আছে, এখানে সেকেন্ড মিওটিক ডিভিশন হবে এটা। তাহলে সেকেন্ড মিওসিস হলে সেকেন্ডারি উসাইটটা থেকে কি তৈরি হবে, একটা একটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড ওভাম তৈরি হবে, যেটার নাম বলেছিলাম ওটিড। আর তার সাথে তৈরি হবে সেকেন্ড পোলার বডি। সেকেন্ড পোলার বডিটা নষ্ট হয়ে যাবে, ওটিডটাই ফাংশনাল ওভাম। এবার এই ওটিডটা স্পার্মের নিউক্লিয়াসের সাথে লেগে যাবে, এই যে নিউক্লিয়াসের স্পার্মের সাথে লেগে যাবে, লেগে গিয়ে তৈরি করবে হচ্ছে জাইগোট, যেটাকে বলবো হচ্ছে ক্যারিওগ্যামিন। তাহলে জাইগোট অব্দি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ডান। তাহলে ফার্টিলাইজেশনের এই যে একটা ভিডিও এখানে দেখো। এই যে দেখো প্রচুর স্পার্মের ইন্ট্রোডাকশন হলো। এই স্পার্ম গুলো যাচ্ছে, এই যেগুলো ভ্যাজাইনাতে আসলো। এবার ওই দিকে যে ইয়ের জায়গাটা, এইটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স দিয়ে সিমেনটা যাচ্ছে, সিমেনের মধ্যে থাকা স্পার্ম গুলো যাচ্ছে। এই যে দেখো সার্ভিক্স দিয়ে যাচ্ছে প্রচুর স্পার্ম। এবার দেখো এই যে যাচ্ছে, যেতে যেতে এই যে দেখো ইউটেরাসের ওয়াল ধরে ধরে যাচ্ছে স্পার্ম গুলো। ইউটেরাসের ওয়ালও কিন্তু কন্ট্রাক্ট করে করে স্পার্মকে নিয়ে যেতে হেল্প করে। অনেক স্পার্মকে দেখো ফ্যাগোসাইটোসিস প্রসেসে, হোয়াইট ব্লাড সেল আবার ফ্যাগোসাইটোসিস প্রসেসে অনেক স্পার্মকে নষ্ট খেয়ে ফেলে, এগুলো আর কাজ করবে না। এইবার দেখো এই যে দুই দিকে দুটো যে প্যাসেজ দেখা যাচ্ছে, ওই দুটো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ওই দিকে একটা এই দিকে একটা। এই যে এটা একটা ফ্যালোপিয়ান টিউব, এটা একটা ফ্যালোপিয়ান টিউব, দুই দিকেই স্পার্ম গুলো যাচ্ছে সাঁতার কেটে কেটে। এবার দেখো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এইখানে দেখো এই যে অ্যাক্রোজোমটা কিন্তু, অ্যাক্রোজোমের উপরের লেয়ারটা সরে গেছে, এখন অ্যাক্রোজোমটা বের হওয়ার জন্য রেডি, মানে ক্যাপাসিটেশন হয়ে গেছে। এবার দেখো এই যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে এবারে ওভামটাকে লোকেট করবে। এই যে ইয়েলো কালারের যেটা হচ্ছে ওভাম, ওভামের চারিদিকে যে সেল গুলো আছে, এই সেল গুলো কিন্তু গ্রানুলোসা সেলস, গ্রানুলোসা সেলস। এই যে দেখো ওভামের রেসপেক্টে স্পার্ম গুলো কত ছোট হয়।
তারপরে দেখো স্পার্ম গুলো গিয়ে ওভামের সাথে গিয়ে লেগে গেল, তাই না? এই যে দেখো, এবার প্রথমে গিয়ে লাগবে হচ্ছে জোনা পেলুসিডার সাথে। এই যে গিয়ে, এই যে দেখো স্পার্মটা গিয়ে এই যে জোনা পেলুসিডার সাথে গিয়ে লেগে গেল। যখনই লেগে গেল এইবার দেখবা একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে এই যে অ্যাক্রোজোম, এগুলো এই যে অ্যাক্রোজোম গুলো বাইরে বেরিয়ে আসছে। এই যে অ্যাক্রোজোম গুলো বাইরে বেরিয়ে আসে, জোনা পেলুসিডাকে ডিসলভ করে দিচ্ছে। ডিসলভ হয়ে গেলেই একটা এই স্পার্মের হেডটা সমেত গোটা স্পার্মটা এবার ভিতরে ঢুকে যাচ্ছে। এবার এইটা হচ্ছে দেখো, এইটা জোনা পেলুসিডা, এইটা ভাইটালাইন মেমব্রেন, মাঝখানের এই জায়গাটা হচ্ছে পেরিভাইটালাইন স্পেস। এই যে দেখো স্পার্মের হেড গুলো এই যে পেরিভাইটালাইন স্পেসে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে এই যে দেখো কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বেরোচ্ছে। কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বেরিয়ে এই জায়গাতে অন্য স্পার্মের এন্ট্রি গুলোকে ব্লক করে দিবে। এই যে কর্টিক্যাল গ্র্যানিউল গুলো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এই জায়গাটাতে ফার্টিলাইজেশন মেমব্রেন বানায়। এই ফার্টিলাইজেশন মেমব্রেনের জন্য দেখো অন্য স্পার্মের আর এন্ট্রি হতে পারছে না। এইবার কি হবে, যে স্পার্মের এইটা হচ্ছে স্পার্মের নিউক্লিয়াসটা ভিতরে ঢুকে গেলো, এগুলো হচ্ছে স্পার্মের ক্রোমোসোম। দেখো স্পার্মের ক্রোমোসোম গুলো এখানে বেশ সুন্দর এগ্রিগেট হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ওভামের ইয়েগুলো, ক্রোমোসোম গুলো। এবার ওভামের এবার মিওসিস টু শুরু হয়ে যায়। এই যে দেখো ওভামের মধ্যে এই যে মিওসিস টু, যেটা আটকে মেটাফেজ টু তে যে এই যে আটকে ছিল স্পিন্ডল ফাইবারের মাঝ বরাবর আর অ্যারেঞ্জ হয়েছিল। এবার যেটা দেখো দুটা দুই পোলের দিকে যাচ্ছে, যেগুলো ওই দিকে যাচ্ছে সেটা তৈরি করবে উটি মানে ফাংশনাল ওভাম। আর যেটা নিচের দিকে যাচ্ছে এটা কি কাজ হয়ে যাবে বলতো, এটা কি বানাবে, সেকেন্ড পোলার বডি। তাহলে দেখো এইখানে গিয়ে এই যে এটা বানিয়ে দিল, উটি বানিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে স্পার্মের ক্রোমোসোম। তাহলে এবার স্পার্মের এই যে ক্রোমোসোম গুলোর সাথে এই যে ওভামের ক্রোমোসোম গুলোর সাথে এবার স্পার্মের ক্রোমোসোমের ফিউশন হবে। এই যে দেখো স্পার্মের ক্রোমোসোম আর ওভামের ক্রোমোসোম, এইটা এই যে সেন্ট্রোজোমটা এটা কিন্তু স্পার্মের সেন্ট্রোজোম দিয়ে যে স্পিন্ডল ফাইবার বানিয়ে স্পার্মের ক্রোমোসোমের সাথে ওভামের ক্রোমোসোমের এই যে দেখো ফিউশন হয়ে গেল, এটাকে বলে ক্যারিওগেন। তার মানে এখন এবার এটা হয়ে গেল জাইগোট। এই জাইগোটটাই মানে ওভামটাই এখন জাইগোটে কনভার্ট হয়ে গেল। এখানে এক নাম্বার ক্রোমোসোমের সাথে এক নাম্বার ক্রোমোসোমের পেয়ারিং হলো সব। এবার এই ওভামটা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। এই যে এইটাই হচ্ছে ওভামটা। এই ওভামটা ধীরে ধীরে ফ্যালোপিয়ান টিউব থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। এই যে দেখো বাইরে বেরিয়ে আসছে, ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফার্টিলাইজেশন। তাহলে নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, এক্স 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 ওয়াই, তাই কি না? তাহলে এখন আমরা একটু দেখে নিই যে সেক্স ডিটারমিনেশন মানে ছেলে মেয়ে কিভাবে হয়। অলরেডি আমরা ক্লাস 10 থেকে এটা একটু জানি যে এক্স 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 ওয়াই, তাই তো? তো মনে করো একটা ম্যান মানে মেল আর একটা ফিমেল ওম্যান, দুজনেরই 46টা করে ক্রোমোজোম, কিন্তু 46 কে বলতে হয় 23 পেয়ার্স। 23 পেয়ার্সটা করে ক্রোমোজোম আছে। কেন স্যার 23 পেয়ার্স অফ ক্রোমোজোম বলে?
কারণ আমাদের মধ্যে একই ক্রোমোজোম দুটা করে থাকে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম দুটা, 23 নাম্বার ক্রোমোজোম দুটা, এরকম করে প্রতিটা ক্রোমোজোম দুটা করে থাকে, তাই পেয়ারে বলতে হয়। স্যার দুটা করে কেন থাকে স্যার? তার কারণ হচ্ছে আমরা একটা 1 নাম্বার ক্রোমোজোম পেয়েছি বাবার থেকে, একটা 1 নাম্বার পেয়েছি মায়ের থেকে, একটা 2 নাম্বার পেয়েছি বাবার থেকে, একটা 2 নাম্বার পেয়েছি মায়ের থেকে, এই জন্য দুটো করে দিই। তো সেম ফিমেলদের ক্ষেত্রেও 46টা করে ক্রোমোজোম, মানে 23 পেয়ার, মানে 1 নাম্বার ক্রোমোজোম দুইটা, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম দুটা, আর লাস্টে 23 নাম্বার ক্রোমোজোমও দুটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছেলেদের, আচ্ছা আমাদের প্রথম যে ছেলেদের প্রথম যে 22 জোড়া, এটাকে বলে অটোজোম। এটাকে বলে অটোজোম, যেটা তোমার বডি ফিচারকে ডেভেলপ করবে, মানে হাইট এগুলো। তাহলে অটোজোম আছে 12 পেয়ার্স। আর লাস্টের যে ক্রোমোজোমটা, এটাকে বলে সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম, যেটা ডিটারমাইন করবে তুমি ছেলে নামে। সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম, এটা ছেলেদের ক্ষেত্রে 23 এর দুটার মধ্যে একটা হয় এক্স, একটা হয় ওয়াই। মেয়েদেরও প্রথম 22 পেয়ার্স হচ্ছে অটোজোম, আর লাস্টেরটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুটা 23 নাম্বার ক্রোমোজোমই হয় এক্স। এবার মেলরা যখন স্পার্ম বানায়, ভাবো স্পার্ম বানাচ্ছে, স্পার্ম তো হ্যাপ্লয়েড হয়, এখানে পেয়ারে আছে মানে ডিপ্লয়েড, কিন্তু স্পার্ম হয় 2n, কিন্তু স্পার্ম তো হয় হ্যাপ্লয়েড মানে n, মানে কি মিওসিস সেল ডিভিশন করে একটা ক্রোমোজোম। লাইনটা তাহলে ছেলেরা যখন স্পার্ম বানায় তখন মিওসিস সেল ডিভিশন হচ্ছে, কিন্তু মিওসিস সেল ডিভিশন হলে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। তার মানে দুটা 1 নাম্বার ক্রোমোজোম না, একটা 1 নাম্বার ক্রোমোজোম। 1 নাম্বার ক্রোমোজোম আসবে একটা, আর একটা 1 নাম্বার গেল অন্য একটা স্পার্মে। এক এরকম ডট 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 22 নাম্বার ক্রোমোজোম আসবে একটা, আর একটা 22 নাম্বার ক্রোমোজোম যাবে অন্য আর একটা স্পার্মে। সেরকম করে 23 নাম্বার ক্রোমোজোম একটা, আর একটা স্পার্মের মধ্যে 23 নাম্বার ক্রোমোজোম যাবে আর একটা। এবার চান্সেস কি? দুটা, দুই ধরনের ক্রোমোজোম, একটা এক্স একটা ওয়াই। কোন স্পার্মের মধ্যে 50% স্পার্মে আইদার এক্স ক্রোমোজোম আসবে, আর 50% স্পার্মে ওয়াই ক্রোমোজোম যাবে, এইটা হচ্ছে ব্যাপারটা। কিন্তু মেয়েরা মেয়েরা যখনই সেল ডিভিশন করুক, মিওসিস সেল ডিভিশন করে যেই ওভাবেই বানাক না কেন, তার মধ্যে একটা 1 নাম্বার করে ক্রোমোজোম, 1 নাম্বার ক্রোমোজোম একটা, আর একটা 1 নাম্বার ক্রোমোজোম এখানে গেল এরকম ডট 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 22 নাম্বার ক্রোমোজোম একটা, এখানেও ডট 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 22 নাম্বার ক্রোমোজোম একটা, এখানেও 23 নাম্বার ক্রোমোজোম একটা, আর এখানেও 23 নাম্বার ক্রোমোজোম একটা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুটা 23 নাম্বার ক্রোমোজোমই হচ্ছে এক্স। তাহলে যেই ওভাবেই বানাক না কেন ওর মধ্যে এক্স ক্রোমোজোমই থাকবে, একই না? তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে ওটা বাবার উপরে। বাবার যদি এক্স ক্রোমোজোম বলা স্পার্ম মায়ের ওভামের সাথে যদি ফিউশন হয়, তাহলে দেখো বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, তার মানে 1 নাম্বার ক্রোমোজোম আবার পেয়ার হয়ে গেলো, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা আসলো, 22 নাম্বার ক্রোমোজোম মায়ের থেকে একটা আসলো, 23 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা আসলো, 23 নাম্বার ক্রোমোজোম মায়ের থেকে একটা আসলো। এবার মায়ের 23 নাম্বার ক্রোমোজোম তো এক্স, এবার বাবার ক্রোমোজোমটাও যদি এক্স হয়, তাহলে এক্স এক্স হয়ে এটা হবে ফিমেল চাইল্ড। কিন্তু যদি এই কেসটা হয় যে 1 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা, মায়ের থেকে একটা, ডট 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 22 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা, মায়ের থেকে একটা, কিন্তু 23 নাম্বার ক্রোমোজোম বাবার থেকে একটা, মায়ের থেকে একটা। এবার মায়ের থেকে যেটা আসছে ওটা তো এক্স, বাবার থেকে যেটা আসলো সেটা ভাবো ওয়াই, যেটা ভাবো ওয়াই। তাহলে কম্বিনেশন হয়ে গেলো এক্স ওয়াই, এক্স ওয়াই হলে এই জায়গা থেকে একটা মেল চাইল্ড হবে। তার মানে আমাদের ছেলে দুটা স্যার পেয়ারে হয় কেন? কারণ একটা আসলো, এই যে একটা ক্রোমোজোম আসলো বাবার থেকে, একটা ক্রোমোজোম আসলো
মায়ের থেকে, তাই একই ক্রোমোজোম দুটা করে থাকে, 1 নম্বর ক্রোমোজোম দুটা, তার মানে এন প্লাস এন, জাইগোটটা আবার হয়ে গেল কি 2n, এরকম। তো এটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে ছেলে হবে না মেয়ে হবে ওটা ডিটারমাইন করে বাবার কোন স্পার্ম আসছে, এক্স ক্রোমোজোম ওয়ালা স্পার্ম আসছে না ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্ম আসছে। তাহলে তোমরা এটা এখান থেকে ব্র্যাকেট করে দাও, এই যে 1 এখান থেকে এই যে মাদার পর্যন্ত এত অবধি। আর এই লাইনটা মাথায় রেখো যে এই যে it is correct to say that the sex of the baby is determined by the father and not by the mother, কারণ 50% চান্স কোন ক্রোমোজোম আসবে, 50% চান্স ওয়াই ক্রোমোজোম আসবে, আর 50% চান্স আইদার এক্স ক্রোমোজোম আসবে বাবার স্পার্ম থেকে, তাই 50-50 চান্স। এবার চলে আসো ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো, এখান থেকে শুরু হচ্ছে। এবার এখান থেকে একটা ব্র্যাকেট করো। তুমি দেখো ভাবো, এইটা ভাবো তো গ্রাফিয়ান ফলিকল, এই যে এইটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল থেকে এই যে ওভামটা বের হয়ে আসলো, মানে ওভিউলেশন হলো, এই যে এটা হচ্ছে আমাদের ওভামটা, এর সাথে দেখো অনেক স্পর্ম গুলো এসে লেগে গেছে, হ্যাঁ কি না? তার মানে এটাই হয়ে গেল আমাদের কি জাইগোট, হ্যাঁ কি না? এটাই হয়ে গেল আমাদের জাইগোট, এই যে জাইগোট, সরি এটা না তো, এই এই যে এটা হয়ে গেল জাইগোট। এবার জাইগোট তো একটা সেল, কিন্তু এখন মাইটোসিস সেল ডিভিশন হয় একটা সেল থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম অনেকগুলো সেল ডিভিশন হবে। কোন সেল ডিভিশন হবে মনে রাখবে, এখন শুধু মাইটোসিস সেল ডিভিশন হবে। এবার জাইগোট যদি 2n হয় এই সেলগুলো 2nই হবে, কারণ মাইটোসিসে ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয় না। তাহলে জাইগোট থেকে প্রথমে তৈরি হলো দুটো সেল, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এই 2 সেল থেকে এই 16 সেল স্টেজ পর্যন্ত এইগুলোকে বলে মরুলা, এগুলোকে কি বলে মরুলা। কিন্তু মনে রাখবা এটা কিন্তু জোনা পেলুসিডার মধ্যেই এখনো হচ্ছে, তাহলে জোনা পেলুসিডার মধ্যে এই মরুলাটা তৈরি হলো। এবার কি হবে ভাবো, এটা হচ্ছে জোনা পেলুসিডা, এই জোনা পেলোসিডার মধ্যে এই যে মরুলার ভিতরে যে সেলগুলো আছে এই সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার, সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার। তো ব্লাস্টোমিয়ার সেলগুলো এইরকম করে অ্যারেঞ্জ হয়ে যায়, এইরকম করে একটা অ্যারেঞ্জ হয়ে যায়, বাইরের দিকে এরকম একটা লেয়ার বানায় ব্লাস্টোমিয়ারের সেলগুলো, এরকম করে একটা অ্যারেঞ্জ বানায়। এইটাকে বলে, বাইরের এই লেয়ারটাকে বলে টোফোব্লাস্ট, বাইরের এই লেয়ারটাকে বলে টোফোব্লাস্ট। আর ভিতরের দিকে কিছু জায়গায় বাদ বাকি সেলগুলো এরকম সেন্টারে এরকম ভাবে জড়ো হয়ে থাকে, এইটাকে বলে ইনার সেল মাস, এইটাকে বলে ইনার সেল মাস। বাইরে কিন্তু এখনো জোনা পেলুসিটা কিন্তু এখনো আছেই। এই যে অবস্থাটা আসলো এইটাকে বলে ব্লাস্টুলা, মরুলার পরের স্টেপের নাম কি ব্লাস্টুলা। তাহলে ব্লাস্টুলাতে টোফোব্লাস্ট তৈরি হয় আর ইনার সেল মাস তৈরি হয়। এবার তুমি ইমাজিন করো, এবার তুমি ইমাজিন করো এই জোনা পেলোসিটাকে ফাটিয়ে এই ভিতরের গোটা গোটা ব্যাপারটা বাইরে বেরিয়ে আসলো, মানে এই যে এরকম ভিতরের ওই জিনিসটা সেম, মানে এই যে টোফোব্লাস্ট, টোফোব্লাস্ট আর ইনার সেল মাস এটা সেম, ইনার সেল মাস এগুলো সেম, কিন্তু খালি এর জোনা পেলুসিডাটা নেই। তখন এটাকে বলে ব্লাস্টোসিস্ট, তখন এটাকে কি বলে ব্লাস্টোসিস্ট। এই যে দেখো এখানে লেখা আছে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টটা গিয়ে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে ঢুকে যাবে, মানে ইমপ্ল্যান্টেশন। ঢুকে যাওয়াকে কি বলা হয় ইমপ্ল্যান্টেশন। তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের কোন স্টেজে ইমপ্ল্যান্টেশন হয়, জাইগোট নাকি মরুলা নাকি ব্লাস্টুলা নাকি ব্লাস্টোসিস্ট? ব্লাস্টোসিস্ট। এই যে এটা দেখো, এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে ব্লাস্টোমিয়ার, কিন্তু ব্লাস্টোমিয়ার, এগুলো ব্লাস্টোমিয়ার। এবার ব্লাস্টোমিয়ারের পরে এই ভাবো যে জোনা পেলুসিডার ভিতরেই এই যে বাইরের দিকে তৈরি হয়ে গেল টোফোব্লাস্ট, টোফোব্লাস্ট ভিতরের দিকে তৈরি হয়ে গেল ইনার সেল
মাস, মানে এটা হয়ে গেল ব্লাস্টুলা। কিন্তু যদি তুমি এই ব্লাস্টুলা থেকে জোনা পেলুসিডাকে বাদ দাও তাহলে এটার নাম হয়ে গেল ব্লাস্টোসিস্ট। মাঝখানে একটা ইয়েকে স্কিপ করে গেছে, ব্লাস্টো ব্লাস্টুলাটাকে স্কিপ করে গেছে, ডাইরেক্ট মরুলা থেকে ডাইরেক্ট ব্লাস্টোসিস্ট করে দিয়েছে। এনিওয়ে, এটা হয়ে গেল তোমার ইমপ্ল্যান্টেশন, মায়ের এন্ডোমেট্রিয়ামের ভিতরে জিনিসটা ঢুকে গেল। তাহলে এইটা তোমরা মার্ক করবা। এই যে দেখো এইটা ক্লিভেজ হচ্ছে, মানে সেল ডিভিশন হয়ে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা থেকে 16টা হয়ে এরকম মরুলা বানায়। ভিতরের সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার, ভিতরের সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার। তারপরে এই যে 8 থেকে 16 স্টেজ পর্যন্ত এটাকে বলে মরুলা। এই যে দেখো এটাকে বলে মরুলা, মরুলা বলে। তারপরে ওটা এমন ভাবে অ্যারেঞ্জ হয় যে ব্লাস্টোমিয়ার গুলো এমন ভাবে ব্লাস্টোসিস্ট হয়ে যায়, তার মাঝখানে ব্লাস্টুলা হবে। তো বাইরের লেয়ারটাকে বলে টোফোব্লাস্ট, ভিতরের যে সেলগুলোকে বলে ইনার সেল মাস। টোফোব্লাস্টটাই তারপরে ইমপ্লান্টেশন হবে। এই যে টোফোব্লাস্টের লেয়ারটাই দেখো লেখা আছে অ্যাটাচ টু দ্য এন্ডোমেট্রিয়াম, আর ইনার সেল মাসটা হয়ে যাবে তোমার এমব্রায়ো। ইনার সেল মাসটা হয়ে যায় এমব্রায়ো। ঠিক আছে? তাহলে তোমরা প্রথমে মরুলা পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও, তারপরে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর তোমাকে কিন্তু ইমপ্লান্টেশনের ডেফিনেশন আর কোন স্টেজে হয় ওটা জিজ্ঞাসা করবে, ব্লাস্টোসিস স্টেজে হয় কিন্তু, হ্যাঁ। ইমপ্লান্টেশন মানে কি, এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে যাওয়া। আচ্ছা, ভালো কথা, ঢুকে গেল। তাহলে এবার প্রেগন্যান্সি শুরু হয়ে গেল। এবার নেক্সট স্টেপ কি, প্রেগন্যান্সি শুরু হয়ে গেল, মানে এখন এমব্রায়োটা ডেভেলপ করবে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যাচ্ছে তো। তাহলে এবার এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা আমরা দেখে নিই। দেখো, ভাবো এটা হচ্ছে ইউটেরাসের ওয়াল। ভাবো এটা হচ্ছে ইউটেরাসের ওয়াল। এই দিক দিয়ে ফ্যালোপিয়ান টিউবটা আছে, আমি গোটাটা আঁকালাম না। এটা ভাবো ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা। এইটা ভাবো ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। এইদিকে আরো হাফ আঁকানো যাবে, ওটা আর করছি না, মুখের কথা। তো ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের জোনা ব্লাস্টুলা। ভাবো এটা হচ্ছে ব্লাস্টুলা, জোনা পেলুসিডার ভিতরে টোফোব্লাস্ট। এই যে টোফোব্লাস্ট, টোফোব্লাস্টের ভিতরে আছে ইনার সেল মাস। ভাবো এটা হচ্ছে ইনার সেল মাস। তাহলে এটা হয়ে গেল ব্লাস্টুলা। ব্লাস্টুলা হয়ে আসলো। আগে এখান থেকে জাইগোট ছিল, জাইগোট থেকে টু সেল থেকে এরকম হতে 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 এই স্টেজে আসলো। এবার মনে করো এই জোনা পেলুসিডাকে ফাটিয়ে ভিতরের জিনিসটা বাইরে বেরিয়ে আসছে। মনে করো ভিতরের জিনিসটা এইরকম করে বাইরে বেরিয়ে আসলো, না হলো না। চলো একটা ড্রয়িং নিয়ে বলে দিই। ভিতরের এই জিনিসটা বাইরে বেরিয়ে আসলো। এই যে ইনার সেল মাস, এইটা এই সময় বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে এইটা এবার ঢুকে যাবে এন্ডোমেট্রিয়ামে, মানে এটা হয়ে গেল ইমপ্ল্যান্টেশন। এটা হয়ে গেল ইমপ্ল্যান্টেশন, মানে এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। এটা হয়ে গেল ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট স্টেজে ইমপ্ল্যান্টেশন হচ্ছে। ভালো কথা, এই যে ইমপ্ল্যান্টেশন হয়ে ভিতরে ঢুকে গেল, জিনিসটা ভিতরে ঢুকে গেল, এন্ডোমেট্রিয়ামে ঢুকে কিন্তু, মনে রেখো। আর এইটা হচ্ছে ইনার সেল মাস, ভিতরে ঢুকে গেল জিনিসটা। এইবার হবে হচ্ছে আসল খেলা। এইবার হবে কি, এই যে টোফোব্লাস্টটা মানে বাইরের যে যে লেয়ারটা, বাইরের যে যে লেয়ারটা, এই লেয়ারটা এরকম করে একটা জিনিস বানায়। এটাকে আরেকটু ছোট করে দিই, ধরো এটা হচ্ছে এইরকম করে একটা জিনিস বানায়, এইটার নাম হচ্ছে কোরিয়ন। এইটার নাম কি বললাম, কোরিয়ন। হলো?
আর ভিতরে এইখানটাতে ইনার সেল মাসগুলো এইভাবে জমা হয়ে যায়, করে ভিতরে একটা ফাঁকা জায়গা বানায়। এইটার নাম হচ্ছে অ্যামনিয়ন। এইটার নাম হচ্ছে কি বললাম? অ্যামনিয়ন। কোরিয়ন আর অ্যামনিয়ন। টোফোব্লাস্টটা বানাচ্ছে হচ্ছে তোমার কোরিয়ন, এইটা বানাচ্ছে কোরিয়ন। আর ভিতরের ইনার সেল মাসটা বানাচ্ছে অ্যামনিয়ন। অ্যামনিয়নের মধ্যে থাকে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড থাকে, ফ্লুইড দিয়ে ভরে যায় এই ভিতরের জায়গাটা। এটাই হবে মাদার ফিউচার মাদার হবে, যার মধ্যে বাচ্চাটা স্টে করবে। দেখো ধীরে ধীরে দারুণ ফ্যাসিনেটিং ব্যাপার। তাহলে কি দাঁড়াচ্ছে, এর পরের স্টেপে হবে কি, এই যে ইনার সেল মাসটা যে ছিল, এই যে ইনার সেল মাসটা, এইটার কিছু চেঞ্জ হবে আর বাইরের কোরিয়নের কিছু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো। হ্যালো, এই আসতে তো। বাইরের যে কোরিয়নটা আছে, এই কোরিয়নটা থেকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন বেরোতে থাকে, এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন বেরোয়। যেমন আমাদের স্মল ইন্টেস্টাইনের ফিঙ্গার লাইক প্রজেকশনকে ভিল্লি বলে, সেরকম এগুলাকেও বলে হচ্ছে কোরিওনিক ভিল্লি। এগুলোকে কি বলে? কোরিওনিক ভিল্লি। আর কি হয়, এই ভিল্লির মধ্যে মায়ের ব্লাড ভেসেল, ব্লাড ক্যাপিলারি গুলো ঢুকতে থাকে। এই ভিতরে মায়ের ইউটেরাসের যে ব্লাড ক্যাপিলারি, এগুলো এখানে ঢুকতে থাকে। আর ভিতরের এই ইনার সেল মাসটা যে ছিল, এই যে ইনার সেল মাসটা যে ছিল, এটার স্যার কি চেঞ্জ হবে, এইটার এরকম তিনটা লেয়ার তৈরি হয়ে যায়। এইখানে একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার। এইটা হচ্ছে অ্যামনিয়নটা। একদম বাইরের লেয়ারকে বলে একটোডার্ম। ক্লাস 11-এর পড়া, যাদের এমব্রায়োর তিনটা লেয়ার হয়, মাঝখানের লেয়ারটাকে বলে মেসোডার্ম, আর একদম ভিতরের লেয়ারটাকে বলে এন্ডোডার্ম। তো যাদের, যেসব অ্যানিমালদের এমব্রায়োর তিনটা লেয়ার হয়, তাদেরকে কি বলে? ট্রিপ্লোব্লাস্টিক। ভেরি গুড। তাহলে এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ব্লাস্টুলার তিনটা লেয়ার, তাই ট্রিপ্লোব্লাস্টিক। স্যার এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মের কাজ কি? এগুলো অনেক অর্গান বানাবে। একটোডার্ম বানাবে হচ্ছে স্কিন, নার্ভাস সিস্টেম, নার্ভাস লিখে দিলাম, আই, আই, ইয়ার, এটসেট্রা, অনেক কিছু বানায় এরা। মেসোডার্ম কি বানাবে স্যার? হার্ট, মাসেল, কিডনি, ব্যাকবোন, এটসেট্রা, আরো অনেক কিছু বানাবে। এন্ডোডার্ম কি বানাবে স্যার? এন্ডোডার্ম বানাবে ডাইজেস্টিভ সিস্টেম, ব্রিদিং সিস্টেম, তারপরে বানাবে হচ্ছে তোমার এক্সক্রিটারি সিস্টেম, এটসেট্রা, আরো অনেক কিছু বানাবে। তো সব তো আর লেখা যাবে না এরকম করে। তার মানে এটাই হচ্ছে আমাদের এমব্রায়োটা, এখন এটা ডেভেলপ করতে থাকবে। বানালো, এখন এই স্টেজটাকে বলবো হচ্ছে গ্যাস্ট্রুলা। বইতে নাই, এই স্টেজটাকে বলবো কি? গ্যাস্ট্রুলা। নেক্সট, তারপরে ফার্দার কি হবে দেখে নাও। এইবার হবে এই যে, নিচের দিকে আঁকাই, এই যে গোটা ব্যাপারটা, এই যে বাইরের দিকে কোরিয়নটা যে আছে, এই কোরিয়নটা এইরকম করে, দেখো, এই কোরিয়নটা বাইরের দিকে এইরকম করে বের হয়ে যাবে। এটা এই দিকে আঁকাচ্ছি, কিন্তু এটা হবে অ্যাকচুয়ালি এই দিকটাতে, হ্যাঁ। যেহেতু এটা সব দিকটা এই দিক করে আঁকানো, তো রাইট সাইড করে আঁকানো, তো তাই ওরকম ইমাজিন করে ওটা এই দিকেই আছে। এরকম করে তৈরি করলো। আর এই যে গোটা জিনিসটা,
এই যে গোটা ব্যাপারটা, এই গোটা ব্যাপারটা এইখানে একটা প্লেটের মতো এরকম করে বানাবে, এই যে এরকম করে ফিঙ্গার লাইক প্রজেকশন করে এইখান দিয়ে একটা প্লেটের মতো বানাচ্ছে, যার মধ্যে মায়ের ব্লাড ভেসেলস গুলো ঢুকে আছে, যার মধ্যে মায়ের ব্লাড ভেসেলস গুলো ঢুকে আছে, দিয়ে এখানে একটা প্লেট লাইক একটা টিস্যু বানাবে। এই প্লেট লাইক টিস্যুটার নামই হচ্ছে কি বলতো? প্লাসেন্টা। সি হবে, প্লাসেন্টা। আর এই যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মের লেয়ার গুলো ডেভেলপ করে, অর্গ্যান ফরগ্যান ডেভেলপ করে, এইখানে ধর মনে করো বাচ্চাটা তৈরি হচ্ছে, ছোট্ট টেল থাকবে ইনিশিয়ালি, এখানে ছোট করে একটু একটু এইদিকে হার্ট, এইদিকে পিছন দিকে ব্যাকবোন, একটু ব্রেন, এখানে চোখ, এরকম তৈরি হচ্ছে ধীরে ধীরে। আর প্লাসেন্টার সাথে বাচ্চাটা কি দিয়ে লেগে থাকবে? আম্বেলিকাল কর্ড, এরকম আম্বেলিকাল কর্ড দিয়ে লেগে থাকবে, ইউসি লিখে দিলাম, আম্বেলিকাল কর্ড। ইনিশিয়ালি বাচ্চাটা এই প্লাসেন্টা যখন শুরু থেকেই যখন কাজ করে না, তো একদম শুরু থেকেই কাজ করে না প্লাসেন্টার। তাহলে স্যার বাচ্চাটা কোথা থেকে পায়, মানে নারিশমেন্ট পায়? বাচ্চাটার সাথে একটা এরকম ইয়ক স্যাক লেগে থাকে, ডিমের কুসুম। ও বাবা, আমাদেরও ডিমের কুসুম হয়, হ্যাঁ। কিন্তু ওটা পরে, ওটা ওইটার মানে ডিমের কুসুমটা খেতে খেতে বা এটা ছোট হতে হতে এটা পরে হয়ে যায়, মানে ডিজেনারেট হয়ে যায়, তারপরে মায়ের ব্লাড থেকেই সাপ্লাই হবে। কিন্তু ওটা কতদিন হবে? যতদিন না প্লাসেন্টাটা তৈরি হয়ে কাজ করছে ততদিন পর্যন্ত ইয়কস একটা থাকে। এইটা হয়ে গেল আম্বেলিকাল কর্ড। এইটা হয়ে গেল কোরিয়নটা, এটা কোরিয়ন, ঠিক আছে। আর এই যে ভিতরে এটা হচ্ছে অ্যামনিয়ন, এইটা হচ্ছে অ্যামনিয়ন। আর এই অ্যামনিয়নের মধ্যেই এবার বাচ্চাটা আছে, এই যে ফ্লুইডটা যে আছে, ফ্লুইডটার নাম আগেও বলেছিলাম, অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডটা কুশনের মতো বাচ্চাকে বেশ সুন্দর করে ফ্লোট করে রাখে, একটা ওয়ার্ম, বেশ সুন্দর মোলায়েম একটা জায়গা হয় মাদার মুন। আর প্লাস এটা বাইরের কোনো আহ, আঘাত থেকেও বাচ্চাটাকে প্রোটেক্ট করে। কি বুঝলা তো? এরকম করে জিনিসটা তৈরি হয়ে গেল। তাহলে এবার এই যে প্লাসেন্টা, তাহলে প্লাসেন্টার ফাংশন কি? প্লাসেন্টার ফাংশন হচ্ছে বাচ্চাটাকে ভালো জিনিস দেওয়া, কি? এক্সচেঞ্জ অফ মেটেরিয়ালস, মাদার টু বেবি, তাই তো? তাহলে মাদারের থেকে ভালো জিনিসগুলো দিবে, কি কি দিবে? অক্সিজেন দিবে, নিউট্রিয়েন্টস দিবে, এগুলো জিনিস দিবে। আর বাচ্চার থেকে মায়ের বডিতে আসবে হচ্ছে খারাপ জিনিসগুলো, মানে বাচ্চার বডিতে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড, ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো মায়ের বডিতে আসবে, এক্সচেঞ্জ করে। কিন্তু প্লাসেন্টা আবার হরমোনও সিক্রিট করে, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো আবার হরমোনও সিক্রিট করে। বাবা, প্লাসেন্টা আবার হরমোনও সিক্রিট করে, হ্যাঁ। এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এইচপিএল, এইচপিএল, তোমার হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, তারপরে ইস্ট্রোজেন। স্যার ইস্ট্রোজেন তো ফলিকল তৈরি করে, কিন্তু প্লাসেন্টাও প্রেগনেন্সির সময় প্লাসেন্টাল ইস্ট্রোজেন তৈরি করে, প্লাসেন্টাল প্রোজেস্টেরন তৈরি করে। স্যার এই জিনিসগুলোর কাজ কি? এই জিনিসগুলো প্রেগনেন্সিকে সাপোর্ট করে, প্রেগনেন্সিকে সাপোর্ট করে, ফিটাল ডেভেলপমেন্টে হেল্প করে এই জিনিসগুলো। তাহলে এইভাবে হচ্ছে গোটা জিনিসটা তোমার এইরকম দাঁড়ালো, তাই তো? তাহলে দেখো আফটার ইমপ্লান্টেশন, এই যে দেখো আফটার ইমপ্লান্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন অ্যাপিয়ার অন দা টোফোপ্লাস্ট, টোফোপ্লাস্ট থেকে বেরোয় যেটাকে বলে কোরিওনিক ভিল্লি। তারপরে ওর মধ্যে ঢুকে যায় ইউটেরাইন টিস্যু, ম্যাটারনাল ব্লাড ওর মধ্যে ঢুকে যায়, তারপরে ওটা ধীরে ধীরে কি হয়ে যায়? প্লাসেন্টা হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে এত অব্দি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার প্লাসেন্টার ফাংশন তো দুটা, একটা তো বললাম বাচ্চাকে ভালো জিনিস দেওয়া, এই যে অক্সিজেন নিউট্রিয়েন্টস দেওয়া, কিন্তু রিমুভাল, খারাপ জিনিসকে বের করে দেওয়া, কার্বন ডাই অক্সাইড, এক্সক্রিটরি ওয়েস্ট, এগুলোকে বাইরে বের করে দেওয়া। আর প্লাসেন্টার সাথে বাচ্চাটা কি দিয়ে লেগে আছে? আম্বেলিকাল কর্ড দিয়ে লেগে আছে। এবার এটা হয়ে গেল প্লাসেন্টার এক্সচেঞ্জের কাজ, কিন্তু প্লাসেন্টার আবার এন্ডোক্রাইন কাজও আছে, প্লাসেন্টা অনেক হরমোনও প্রডিউস করে।
একটা হচ্ছে এইচসিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, একটা হচ্ছে এইচপিএল হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আবার রিল্যাক্সিন হরমোনও সিক্রিট করে। রিল্যাক্সিন হরমোনের ফাংশন ওই যে বাচ্চাটা যখন ডেলিভারি হবে, এই যে দেখো ভাবো এটা হচ্ছে ইউটেরাস, ভিতরে মনে করো বাচ্চাটা আছে, বাচ্চাটা যখন ডেলিভারি হবে তখন ইউটেরাসে এই যে সার্ভিক্স ভ্যাজাইনা অনেক এনলার্জ হয়ে যায়, এনলার্জ হলে প্রচন্ড ব্যথা করে। তো ব্যথাটাকে কমানোর জন্য রিল্যাক্সিন হরমোন সিক্রিট হয়ে ব্যথাটাকে কমায়, যাতে বাচ্চাটাকে ইজিলি বার করতে পারে। তো এটাও প্লাসেন্টাই সিক্রিট করে। এবার এটা হচ্ছে, এটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, তারপরে এখান থেকে ব্র্যাকেট করে তুমি হচ্ছে ওভারি পর্যন্ত ব্র্যাকেট করে দাও, এত অব্দি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝাচ্ছি। এইচসিজি, এইচপিএল আর রিল্যাক্সিন শুধুমাত্র প্রেগনেন্ট মহিলার বডির ব্লাডেই পাওয়া যায়, সরি, প্রেগনেন্ট মহিলার হ্যাঁ বডিতেই পাওয়া যায়। তার মানে এটা প্রেগনেন্সি টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রেগনেন্সি টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা মহিলা ডাক্তারের কাছে গেল, বললো যে আমার মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে গেছে, আমি কি প্রেগনেন্ট? তখন ডাক্তারটা ওর ব্লাড নিল, ব্লাড নিয়ে কিচ্ছু চেক করে না, আইদার এইচসিজি হরমোন খোঁজে না হলে এইচপিএল খোঁজে, এগুলা খোঁজে। যদি এইচসিজি এইচপিএল থাকে তার মানে বোঝা যাবে যে মেয়েটা প্রেগনেন্ট, কারণ এগুলো শুধু প্রেগনেন্সির টাইমেই তৈরি হয়। ভালো কথা। কিন্তু অন্য হরমোন গুলোও কিন্তু আরো বাড়তে থাকে, এই যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিসল, প্রোল্যাকটিন, থাইরক্সিন, এগুলোও সিক্রিট হতে থাকে। এবার এগুলোর কাজ কি স্যার? এগুলোর কাজ লেখা আছে, দেখো লেখা আছে এসেনশিয়াল ফর সাপোর্টিং দ্য ফিটাল গ্রোথ, মেটাবলিক চেঞ্জেস ইন দ্য মাদার অ্যান্ড মেনটেনেন্স অফ প্রেগনেন্সি, এগুলাতে এই হরমোন গুলো কাজে লাগে। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ভালো হলো। এবার ইমপ্ল্যান্টেশনের পরে কি হচ্ছে, ধীরে ধীরে বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চাটার তিনটা লেয়ার তৈরি হবে। একটা বললাম কি একটোডার্ম, একদম ভিতরে কি তৈরি হয় এন্ডোডার্ম, আর মাঝখানে কি তৈরি হয় মেসোডার্ম। তাই তো এগুলো হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, আর এইগুলো থেকেই তৈরি হবে বিভিন্ন রকমের টিস্যু আর অর্গ্যান। তো এই যে এগুলো কোথা থেকে আসলো, ইনার সেল মাস থেকেই হলো, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো ইনার সেল মাসে এক ধরনের স্পেশাল সেল থাকে, স্টেম সেল। এই স্টেম সেল তোমার হার্টের অর্গানেরও টিস্যু বানাবে, এই স্টেম সেল ব্রেনও বানাবে, এই স্টেম সেল তোমার ডাইজেস্টিভ সিস্টেমও বানাবে। এই ধরনের পোটেন্সি থাকে, মানে একটা সেল অন্য অনেক ধরনের সেলে কনভার্ট হতে পারে। তো এই পোটেন্সিকে বলে, এখানে লিখে রাখো টোটি পোটেন্সি। এরকম টোটিপোটেন্সি প্ল্যান্টের কোন সেলে দেখতে পাওয়া যায়? প্ল্যান্টের কোন সেল অনেক রকমের সেলে কনভার্ট হতে পারে? মেরিস্টেমেটিক সেল, হ্যাঁ কি না? তাহলে এইটা এখান থেকে গিয়ে অর্গ্যানস পর্যন্ত গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা স্যার, এবার কোন মাসে কি হয়, কোন মাসে কি হয়? এই যে এখানে দেখো 1 মান্থে, 1 মাসে তৈরি হয় হার্ট, হার্ট তৈরি হয়। আর হার্টটা যে তৈরি হয়েছে ওটা দেখো স্টেথোস্কোপ দিয়ে হার্ট সাউন্ড শুনলে বোঝা যায় যে হার্ট তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে সেকেন্ড মান্থ হতে হতে কি তৈরি হয়? লিমস এন্ড ডিজিট, মানে হাত পা আর হাত পায়ের আঙ্গুল, ডিজিট মানে আঙ্গুল। আচ্ছা, তারপরে থার্ড 12 উইকস হতে হতে, মানে ফার্স্ট ট্রাইমস্টার মানে 3 মাস, 3 মাসে তৈরি হয় মেজর অর্গান সিস্টেম। তারপরে যেমন লিমস মানে হাত পা, এক্সটার্নাল জেনিটাল অর্গান, এক্সটার্নাল জেনিটাল অর্গান মানে ছেলে হলে পেনিস, মেয়েদের হলে ভ্যাজাইনা, এগুলো তৈরি হয়। আচ্ছা, তারপরে চলে আসো এখান থেকে 5th মান্থ হতে হতে কি দেখা যায়? অ্যাপিয়ারেন্স অফ হেয়ার অন দা হেড, মাথায় চুল আসতে শুরু করে। তারপরে বাই দা এন্ড অফ 24 উইক মানে সেকেন্ড ট্রাইমস্টার মানে 6 মাসের মাথায় কি হতে থাকে? বডিটা গোটা ফাইন হেয়ার দিয়ে কভার হতে থাকে। আই লিড সেপারেট হয় মানে চোখটা ফোটে, আই ল্যাশ তৈরি হয় মানে চোখের পাতা তৈরি হয়, এগুলো তৈরি হয়। আর বাই দা এন্ড অফ 9 মান্থস বাচ্চাটা ফুললি ডেভেলপ হয়ে যায় আর রেডি ফর ডেলিভারি, বাইরে বের হওয়ার জন্য রেডি। তাহলে মনে করো তোমাকে বললো যে জাইগোট,
জাইগোট থেকে তৈরি হচ্ছে এমব্রায়ো, নাকি না? আর এমব্রায়ো থেকে তৈরি হচ্ছে আহ কি ফিটাস, এগুলো। তো স্যার এমব্রায়ো কতদিন পর্যন্ত এমব্রায়ো বলবো? অ্যাট দি এন্ড অফ 8 উইকস পর্যন্ত এমব্রায়ো বলবো। তাহলে লিখে রাখো, অ্যাট দি এন্ড অফ 8 উইকস পর্যন্ত এমব্রায়ো বলবো। আর ফিটাস কতদিন বলবো? বিগিনিং অফ 9th উইক, বিগিনিং অফ 9th উইক টু ডেলিভারি পর্যন্ত, মানে বাচ্চাটার জন্ম হওয়া পর্যন্ত আমরা ফিটাস বলবো, ফিটাস বলবো। বুঝা গেল জিনিসটা? তাহলে এবার আমরা চলে আসি পার্টুরিশন এন্ড ল্যাকটেশন, লাস্ট পার্ট। পার্টুরিশন মানে কি? এবার বাচ্চাটার জন্ম হবে, ডেলিভারি হবে, বাচ্চাটার এবার জন্ম হবে। ভালো করে দেখো, দেখো, মনে করো এই যে বাচ্চাটা মনে করো মায়ের পেটে আছে, এটা মনে করো ইউটেরাস, এরকম করে ইউটেরাইন ওয়ালের সাথে মনে করো এটা প্লাসেন্টা দিয়ে আম্বিলিকাল কর্ড দিয়ে মাদার উম্বের ভিতরে বাচ্চাটা মনে করো আছে। এবার হবে কি, একদিন 9 মান্থ হতে হতে বাচ্চাটা যখন অনেক বড় হয়ে গেল, বাচ্চাটা তো আর এত ছোট থাকবে না, বাচ্চাটা অনেক মনে করো বড় হয়ে গেছে, বাবা এটা বাচ্চাটা হাত পা যাই হোক মোটামুটি একটা আকার। এবার হঠাৎ করে কি হবে, বাচ্চাটা নড়াচড়া করতে শুরু করবে। নড়াচড়া করতে শুরু করলে ইউটেরাসের ওয়ালে প্রেসার পড়ে, আর এই যে প্লাসেন্টার উপরেও প্রেসার পড়ে, আর ওই প্রেসারটার নার্ভ ইম্পালসটা চলে যায় ব্রেনে। কোথায় চলে যায়? ব্রেনে চলে যায়। তখন ব্রেন, তখন ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি সিক্রিট হয় বলতো? অক্সিটোসিন বলে একটা হরমোন সিক্রিট হয়। অক্সিটোসিন বলে একটা হরমোন সিক্রিট হয়। এই অক্সিটোসিন হরমোন ইউটেরাসেই এসে আবার কাজ করে, আর ইউটেরাসকে প্রচন্ড কন্ট্রাক্ট করায়। কন্ট্রাক্ট করলে আবার প্রেসার বাড়বে, ইয়েস অর নো? আবার নার্ভ ইম্পালস যাবে, আবার পিটুইটারি থেকে আরো বেশি করে অক্সিটোসিন সিক্রিট হবে, ও গিয়ে আবার ইউটেরাসে গিয়ে কাজ করবে, তখন ইউটেরাস আরো প্রেসার দিতে শুরু করে বাচ্চাটার উপরে, তখন বাচ্চাটা বাইরের দিকে ধীরে ধীরে বের হয়ে আসতে থাকে। বুঝা গেল? তাহলে এটাকে এইভাবে লিখে রাখো, ফিটাল মুভমেন্ট শুরু হয়, সাইডে কোথাও লিখে রাখো, ফিটাল মুভমেন্ট শুরু হলেই ওটাকে বলে ফিটাল ইজেকশন রিফ্লেক্স, ওটাকে বলে ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলে। রিফ্লেক্সের জন্য কি হলো, ইউটেরাস আর প্লাসেন্টাতে প্রেসার পড়ছে, তাহলে নেক্সট স্টেপ দেখো, প্রেসার অ্যাট ইউটেরাইন ওয়াল অ্যান্ড প্লাসেন্টা হলেই এবার ব্রেনে সিগন্যাল যাবে। তাহলে নেক্সট স্টেপ লিখে রাখো, ব্রেন নার্ভ ইম্পালস, ফ্রম uterine wall, টু ব্রেন, ব্রেনে গেল সিগন্যালটা যে ইউটেরাসে প্রেসার পড়ছে, তখন পস্টেরিয়ার পিটুইটারি থেকে অক্সিটোসিন সিক্রিট হবে। তাহলে লিখে রাখো, পিটুইটারি পস্টেরিয়র পিটুইটারি সিক্রিটস অক্সিটোসিন, সিক্রিটস অক্সিটোসিন।
এই অক্সিটোসিনটা ইউটেরাসেই গিয়ে কাজ করে আর ইউটেরাসের কন্ট্রাকশনটাকে আরো বাড়িয়ে দেয়। লিখে রাখো, অ্যাক্টস অন uterine wall and increase the contraction। ইউটেরাসটা আরো কন্ট্রাক্ট হতে শুরু করে। তাহলে কি হবে, আবার ওই প্রেসার পড়লো, আবার ব্রেনে সিগন্যাল যাবে, আবার ব্রেন পিটুইটারি থেকে অক্সিটোসিন সিক্রিট করবে, আবার ইউটেরাসের ওয়ালের কন্ট্রাক্ট হতে শুরু করবে। এরকম করতে করতে বাচ্চাটাকে বাইরে পুশ করবে আর বাচ্চাটার ডেলিভারি হয়ে যাবে। তাহলে পার্টুরেশন, পার্টুরেশন তোমরা এই যে দেখো যেটাই বললাম একদম এক্স্যাক্টলি ওটাই লেখা আছে যে অ্যাভারেজ ডিউরেশন হিউম্যান প্রেগন্যান্সি ইজ 9 মান্থ। 9 মান্থ পরে ভিগোরাস কন্ট্রাকশন অফ ইউটেরাস at the end of pregnancy cause expulsion delivery. This process is called parturition। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। পার্টুরেশনের প্রসেস এখান থেকে শুরু করো। কি হলো যে বাচ্চাটা যখন নড়াচড়া করা শুরু করে তখন কি হয় যে ইউটেরাস এই যে ফিটাল ইজেকশন রিফ্লেক্স ডেভেলপ ফিটাস এন্ড দ্য প্লাসেন্টা হুইচ ইনডিউস মাইল্ড ইউটেরাইন কন্ট্রাকশন। তখন পিটুইটারি থেকে কি সিক্রিট হবে, অক্সিটোসিন। অক্সিটোসিন কোথায় গিয়ে কাজ করবে, ইউটেরাইন মাসেলে গিয়ে কাজ করবে। তখন কন্ট্রাকশনটা আরো স্ট্রঙ্গার এন্ড স্ট্রঙ্গার হতে থাকে আর বাচ্চাটাকে ধীরে ধীরে বাইরে পুশ করতে থাকে। এরকম করতে করতে বাচ্চাটা ধীরে বাইরে চলে আসবে। এত অব্দি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, তাহলে এবার লাস্ট পার্ট হচ্ছে ল্যাকটেশন। আর ল্যাকটেশন মানে বাচ্চাটাকে এবার দুধ খাওয়াতে হবে। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে একটা জিনিস লেখো, মিল্ক প্রোডাকশন, মিল্ককে তৈরি করে হচ্ছে প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন। কিন্তু মিল্ক ইজেকশন মানে মিল্কটা যে বের হয়ে আসে ওটা কিন্তু করায় অক্সিটোসিন। ওই সেম অক্সিটোসিন যেটা কিন্তু পার্টুরিশন করাচ্ছে। তাহলে দেখো মেমারি গ্ল্যান্ড, এইটা এইটা লেখা নাই কিন্তু এটা লাগবে। এখান থেকে এত অবধি ল্যাকটেশন করে দাঁড়াও। ল্যাকটেশন হচ্ছে তোমার গোটাটাই লাগবে। দিস হেল্পস মাদার ইন ফিডিং নিউ বর্ন। এবার একটা কথা শোনো, মায়ের ব্রেস্ট থেকে প্রথম যে ঘন গাঢ় দুধটা বেরোয় ওটাকে কলোস্ট্রাম বলে। আর এটা বাচ্চাকে খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট। কারণ এটার মধ্যে অনেক অ্যান্টিবডি থাকে। কোন অ্যান্টিবডি থাকে লিখে রাখো, IgA, ইমিউনোগ্লোবিউলিন এ। এই অ্যান্টিবডিটা থাকে। এই অ্যান্টিবডিটা যদি বাচ্চার বডিতে না যায় তাহলে কিন্তু বাচ্চা ইমিউনোলজিক্যালি অনেক উইক হয়ে যাবে। বাচ্চারা অল্পতেই রোগ হয়ে যাবে, ভালো ডেভেলপমেন্ট হবে না। গ্রামে গঞ্জে কি করে, এই কলোস্ট্রামটাকে বের করে দিয়ে তারপরে সাদা দুধটা খাওয়ায়। তা একদমই উচিত না। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের এত অব্দি পড়া দেওয়া থাকলো। এবার তোমরা হচ্ছে একটু খালি ভিডিওগুলো দেখে নাও। প্রথমে দেখে দিচ্ছি ইমপ্ল্যান্টেশন অ্যান্ড ইমপ্ল্যান্টেশন অফ ব্লাস্টোসিস্ট। মানে ফার্টিলাইজেশনের ভিডিওটা দেখলা, এবার ইমপ্ল্যান্টেশনটা দেখো। এই যে দেখো, এই যে মরুলা থেকে হলো ব্লাস্টুলা। এই যে দেখো মরুলাটা আসছে, মরুলা থেকে এবার ধীরে ধীরে হবে ব্লাস্টুলা।
এই যে ব্লাস্টুলা থেকে এই যে দেখো জোনা পেলুসিডাটাকে ছেড়ে ব্লাস্টোসিস্টটা বেরিয়ে আসলো, হ্যাঁ কি না? ব্লাস্টোসিস্টটা বেরিয়ে আসলো, এই ব্লাস্টোসিস্টটা এবার মায়ের ইউটেরাইন ওয়ালে গিয়ে এমবেডেড হয়ে গেল, এন্ডোমেট্রিয়ামে এমবেডেড হয় কিন্তু। এই যে দেখো এগুলো অনেক লেয়ার, এই যে লেয়ারটা বাইরের এই লেয়ারটা কিন্তু টোফোব্লাস্ট, এইটা টোফোব্লাস্ট, ভিতরের এইটা ইনার সেল মাস, বুঝা যাচ্ছে এবার? এই যে এন্ডোমেট্রিয়ামে ঢুকে গেল। এবার এইখানে দেখবা ধীরে ধীরে মাদারের ব্লাড লাইনিং ধীরে ধীরে তৈরি হবে। এই যে দেখো ব্লাড লাইনিং গুলো তৈরি হচ্ছে, এইটা হচ্ছে তোমার অ্যামনিয়ন, যার মধ্যে বেবিটা থাকবে, অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে এটা ভরে যাবে। এটা এই যে দেখো অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে এটা ভরে যাচ্ছে, এইটা হয়ে যাবে হচ্ছে তোমার মাদার উম টোকোপ্লাস্ট এটা। আর এইটা হচ্ছে এমব্রায়োটা হয়। তাহলে এটা হয়ে গেল তোমার। এবার দেখো প্লাসেন্টা কিভাবে ডেভেলপ করে। এই যে দেখো প্লাসেন্টা, এই যে তোমার প্রথমে এই যে ইমপ্লান্টেশনটা হলো, এখান থেকে দেখো ইমপ্লান্টেশন হলো, ইমপ্লান্টেশন হয়ে এই যে ঢুকে যাচ্ছে, ঢুকে ভিতরে অনেক রকমের কেমিক্যাল রিয়াকশন রিয়াকশন এগুলো হবে। এখানে অনেক কেমিক্যাল রিয়াকশন রিয়াকশন এগুলো অনেক কিছু হচ্ছে। অনেক এনজাইম এগুলো সিক্রিট টিক্রিট হয়। এই যে দেখো মাদারের ব্লাড লাইনিং গুলো ঢুকে যাচ্ছে। এই যে মাদারের ব্লাড লাইনিং ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। এবার দেখবা ধীরে ধীরে এই যে দেখো কোরিয়নিক ভিল্লি তৈরি হয়ে যাচ্ছে, এগুলো ভিল্লি, কোরিয়নিক ভিল্লি তৈরি হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। তারপরে দেখো এইরকম করে প্লাসেন্টা তৈরি হচ্ছে। এই যে দেখো এরকম করে আম্বেলিকাল কর্ডটা তৈরি হলো ধীরে ধীরে। উপরের দিকে ওই চাকতিটা হচ্ছে প্লাসেন্টা, এই যে এটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে রাখবা। এই যে জিনিসপত্র যাওয়া আসা হচ্ছে প্লাসেন্টা দিয়ে। এই যে দেখো এটা হয়ে গেল প্লাসেন্টা, তার ভিতরে এটা হয়ে গেল আম্বেলিকাল কর্ড। বুঝা গেল? লাস্ট আমরা দেখে নিই হচ্ছে এমব্রায়োনিক ডেভেলপ। এই যে দেখো এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এই যে ফার্টিলাইজড জাইগোট, জাইগোটটা দেখো ডিভিশন হচ্ছে, ক্লিভেজ প্রসেসে দুটা থেকে চারটা
4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম করে। তো এগুলো কিন্তু ব্লাস্টোমিয়ার, এক একটা সেলকে বলে ব্লাস্টোমিয়ার। তারপরে দেখো কত সুন্দর এদের অ্যারেঞ্জমেন্টটা, কত সুন্দর ভাবে হবে। এই যে এটা হচ্ছে ব্লাস্টোম, এইটা হয়ে গেল এই যে টোফোব্লাস্ট, হয়ে ভিতরে ইনার সেল মাস, বাইরের দিকে টোফোব্লাস্ট, ভিতরের এই ইয়েটাকে ব্লাস্টোসিল বলে, এই গ্যাপটাকে। হ্যালো, এইবার দেখো এই যে জোনা পেলোসিটাকে ছেড়ে দিয়ে এই তোমার ইয়েটা বাইরে বেরিয়ে আসলো, এমব্রায়োটা বাইরে বেরিয়ে আসলো। এই এমব্রায়োটার এবার ইমপ্লান্টেশন হবে। এই যে দেখো ইমপ্লান্টেশন হচ্ছে, ইমপ্লান্টেশন হয়ে এইবারে এখানে প্লাসেন্টা তৈরি হবে। এই যে দেখো, এটা হচ্ছে অ্যামনিওটিক, অ্যামনিয়ন, যার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডটা আছে। এইটা হচ্ছে এমব্রায়োটা, এইটা হচ্ছে এখন এমব্রায়োটা ধীরে ধীরে ও ডেভেলপ করছে, সেল ডিভিশন চলছে। তারপরে দেখো এবার ধীরে ধীরে এমব্রায়োটার প্রথমে ব্যাকবোন, স্পাইনাল কর্ড তৈরি হবে প্রথমে, এটাকে বলে প্রিমিটিভ স্ট্রিপ। এইটা তৈরি হবে প্রিমিটিভ নোড, মানে এগুলো ব্রেন নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে, এগুলো এগুলো তৈরি হচ্ছে। এই যে দেখো এটাকে লেয়ারিং করে দেখাচ্ছে, 3টা লেয়ার, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই যে বাইরে এক্টোডার্ম, এই যে এইটা তৈরি হয়ে গেল মেসোডার্ম, একদম ভিতরে এন্ডোডার্ম, দেখা গেল। এবার দেখো এটা প্রিমিটিভ স্ট্রিপ, এবার ধীরে ধীরে ব্রেনের ডেভেলপমেন্ট হবে, উপরের দিকে চলে গেল। এইটা, এই যে এটা নোটোকর্ড হয়ে গেল, মানে স্পাইনাল কর্ড হয়ে যাবে, এটা নিউরাল প্লেট, এটা ব্রেনে ডেভেলপ হবে। এগুলা নিউরাল গ্রুভ, মানে ব্রেনের দুটা সাইড, এটা নিউরাল ফোল্ড তৈরি হয়ে গেল। এরকম করে ভিতরে নিউরাল টিউব, এটা স্পাইনাল কর্ড হয়ে গেল, এখানে ব্রেনটা থেকে গেল, এরকম করে স্পাইনাল কর্ডটা তৈরি হচ্ছে। আলটিমেটলি কি হবে, এই যে দেখো এটা বাচ্চাটা ডেভেলপ হয়ে গেল, এটা হচ্ছে ইয়ক স্যাক, ইয়ক স্যাকটা পরে আর থাকে না। এইটা হয়ে গেল আম্বেলিকাল কর্ড, এই যে, এই যে পিছন দিকে দেখো স্পাইনাল কর্ড তৈরি হয়ে গেছে, এখানে একটু লেজ থাকে, লেজটা পরে থাকে না। ডে ওয়াইজ দেখাচ্ছে, কত সুন্দর। ডে নাম্বার 28, 56 এর মধ্যে মোটামুটি অনেক কিছু তৈরি হয়ে গেল, মানে এখন এটাকে বলবে ফিটাস। ধীরে ধীরে দেখো চোখ ডেভেলপ হচ্ছে, এখানে হাত, হাত ডেভেলপ হচ্ছে, পা ডেভেলপ হচ্ছে, ইন্টারনাল অর্গান গুলো তৈরি হচ্ছে, হার্টবিট শুরু হবে এখন। এ দেখো ব্রেনেও, মাথার সাইজটা বড় হয়ে গেল, ব্রেনের ডেভেলপমেন্টটা হচ্ছে। ধীরে ধীরে দেখো লেজটাও কিন্তু ছোট হয়ে গেল, লেজটাও ডিজেনারেট হয়ে গেল, তাই কি না?